আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। সবাই কেমন? আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখেন, আমাদের ইংরেজির যে একটা জার্নি, ইংরেজি কিভাবে শিখতে হয় এই বিষয়টা নিয়ে যে আমাদের ভীতি, এই ভীতিকে দূর করার জন্যই আমি সাথে আছি আপনাদের দিন ইসলাম ভাই। তো আমি জানি যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের অত্যন্ত ভীতিকর একটা বিষয় বা একটা ভয়ের কারণ হচ্ছে ইংরেজি। এবং এটা নট অনলি ইংরেজি গ্রামারের সাথে ইংরেজি যে মুখস্থ পার্টগুলো আছে, আবার ইংরেজির লিটারেচার আছে, আবার বিশেষ করে ইংরেজির স্পোকেন যে টেস্টগুলো আছে, এটা আমার মনে হয় না যে এমন কোনো একজন মানুষ বা একটা সিঙ্গেল মানুষ ইউ ক্যান ফাইন্ড ইন আওয়ার কান্ট্রি হু ডোন্ট ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইন ইংলিশ। মানে ইংরেজিতে কথা বলতে চায় না বা ইংরেজি শিখতে চায় না, মানে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। সে মনে করে যে স্যার ইংরেজি বলতেছে, অন্য একজন ইংরেজি বলতেছে, আমি কেন এত সুন্দর করে ইংরেজি বলতে পারি না। মানে ইংরেজি বলতে পারার যে একটা আগ্রহ, এই আগ্রহ নাই এমন মানুষ আমি চিনি না আর কি। আপনারা চেনেন কিনা আমি জানি না। যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে একটু জানান যে হ্যাঁ, এমন কাউকে আমাদের চেনা আছে। থাকতেই পারে, সেটার পরিমাণটা হবে very rarely, seldom, hardly you can find that kinds of personalities in our country who don't interested to speak English. Okay, so সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ভিতরের একটা প্রত্যাশা যে ইংরেজি তো বুঝি, ইংরেজি বলতে গেলে কেন পারি না, যদি আমি একটু বলতে পারতাম, মনে হয় প্র্যাকটিস করলে পারবো। তো এই জায়গাগুলো নিয়ে সকল বিষয়ে ইনস্ট্রাকটিভ and very structural, informative and an excellent class today I will try to provide you inshallah. Okay, আজকে আপনাদেরকে এত সুন্দর একটা ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি, সুন্দর করে ব্যাখ্যা করে প্রত্যেকটা স্লাইড, how to study and start from the basic, what are the fundamental things of a question, একটা কোশ্চেনের মৌলিক বিষয়গুলো কি, কিভাবে পরীক্ষাতে আসলে আপনি কিভাবে সলিউশন করবেন, আসলে এটা কোন টপিক থেকে আসছে, how can you identify which topics the question is, total things I will be describe ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আজকে সুন্দর করে ব্যাখ্যা করে বোঝাবো। তো আপনারা যারা এতক্ষণে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আবারও আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে আমি ক্লাসটা শুরু করব। তার আগে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এবং বোর্ডটা কি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? তাহলে যদি শুনতে পান এবং দেখতে পান, দ্রুত আমাকে একটা কমেন্ট করে হেল্প করেন, সেটা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আর আপনাদের কাছে আমার অনেক অনেক বেশি রিকোয়েস্ট থাকবে যে এই যে গঠনমূলক ইনস্ট্রাকটিভ, এখানে ক্লাসের থেকে ফোকাস করতে হবে হাউ টু লার্ন। সো কিভাবে ইংরেজি শিখতে হয়, এইখানে কিন্তু আমার প্রত্যেকটা ফোকাস থাকবে। এভরি কোশ্চেন উইল বি ডেসক্রাইবড অ্যাজ হাউ টু লার্ন দ্য কোশ্চেন, হাউ টু লার্ন দ্য ইংলিশ। প্রত্যেকটা প্রশ্নই এভাবে অ্যানালাইজ করব, জাস্ট নট দ্য সলিউশন অফ দ্য সিঙ্গেল কোশ্চেন। আই উইল ট্রাই টু ডেসক্রাইব হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ লার্নিং ইংলিশ, how to learn English with basic, and what is the basic and fundamental thing of a question. So today I request all of you to share a lot of video today all over the country, and all the person will be effective and all the person will be beneficial, and mostly they will learn how to learn English from the basic. সবাই কিন্তু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। সবাইকে আমি রিকোয়েস্ট করছি আপনারা আজকের ভিডিওটা একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন, দয়া করে একটু শেয়ার করে দেন। প্রিয় ভাই বোন, একটু আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেন। শেয়ার করে দেওয়ার পরপরই আমি ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ, এবং আশা করি আজকের ক্লাসটা খুবই জমজমাট জবরদস্ত একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই একটু ইনশাআল্লাহ লেখেন। কে কোথা থেকে দেখছেন দেখি। লাউড অ্যান্ড ক্লিয়ার। সামিয়া রেজা লিখছে ঘ। আনোয়ার, হাউ আর ইউ স্যার? আনারুল ভাই, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি ওয়েল, হাউ ডু ইউ ডু? আপনি কেমন আছেন? রেহানা আসাদ লিখেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, লাউড অ্যান্ড ক্লিয়ার। জাকির সুলতানা লিখেছেন ঘ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে জয়েন হয়ে গেছেন। এখনই আমরা লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, আচ্ছা, এখন আমরা শুরু করি আমাদের ক্লাসটা।
দেখেন এবার আপনারা একটু উত্তর করতে থাকেন, এবার একটু উত্তর করেন। আর কে কোথা থেকে দেখছেন, যারা নতুন যুক্ত হয়েছেন সবার জন্য একটাই রিকোয়েস্ট, মেক এ সিঙ্গেল শেয়ার টুডে। ওকে, একটা সিঙ্গেল শেয়ার হলেও আপনাকে করতে হবে। দেখেন এইখানে আমরা একটা জিনিস দেখব যে এটা কিন্তু কোন জায়গা থেকে আসছে, এটা বুঝতে গেলে প্রথমে দেখতে হবে যে এখানে কয়টা ক্লজ আছে। এখানে কয়টা ক্লজ আছে, when I saw the gardener I dash the tree। দেখেন এখানে একটা কমা দেওয়া আছে, এইখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আর সাবজেক্ট আর ফাইনাইট ভার্বকে একত্রে বলা হয় ক্লজ। তাহলে এই যে একটা ক্লজ, এই যে একটা ক্লজ, তাই তো? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে কি বলা হয়? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে এটাকে বলা হয় ক্লজ বা বাক্যাংশ। তো এই যে একটা সাবজেক্ট আছে, এটা একটা ফাইনাইট ভার্ব আছে। তা সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় এটাই ফাইনাইট ভার্ব। টেন্স চেনা যায়, এই ভার্বের নাম কি? ফাইনাইট ভার্ব। তাহলে স দেখে অবশ্যই টেন্স চেনা যায়। খুবই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে বলেছি যে কিভাবে পড়তে হয় সেটা শেখাবো। কয়টা প্রশ্ন আমি সলভ করতেছি, ইট ডাজন্ট ম্যাটার ইজ হাউ টু লার্ন ইংলিশ ওয়েল ইন এ কমফোর্টেবল ওয়ে অ্যান্ড দ্য ইজিয়েস্ট টেকনিক্স। ওকে, সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। তাহলে এইখানে এই যে একটা দেখেন ক্লজ আছে, এই যেহেতু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। আবার দেখেন এইখানেও আমাকে বলছে যে এখানে ড্যাশ ট্রি, আচ্ছা, দা when I saw the gardener the dash the man, এটা হতে পারে এখানে দা ম্যান বা কিছু একটা, ঠিক আছে, অথবা হি এখানে হতে পারে। আমি টিটা বাদ দিয়ে দিই, হি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্টের পরে দেখেন এইখানে আবার প্রত্যেকটা জায়গায় কি দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে। তাহলে এখানেও আমার কিন্তু সাবজেক্ট আছে এবং ভার্ব দিতে হবে, ভার্ব অপশনে আছে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব যেহেতু আছে, ওইটাও একটা ক্লজ। আর যখনই একাধিক ক্লজ থাকে এবং সেখানে রাইট ফর্ম অফ ভার্বস বসাতে হয়, এইটার নামই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এটার নামই কি? সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্স থেকে যদি প্রশ্ন আসে, আমি কিন্তু এখানে আপনাদেরকে এটা একটু কেটে দিয়ে রাখতেছি, কারণ ওইটা আসলে হি হবে, দি হবে না, হি হবে। আচ্ছা, এখন এটা আপনি সলভ করবেন কিভাবে? সলভ করার সিস্টেমটা হচ্ছে, আপনাদেরকে আমি বলে দিই। এই যে ক্লজটা, এই ক্লজটার নাম কি? এই ক্লজটার নাম হচ্ছে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? কারণ এই যে দেখেন একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। রিলেটিভ প্রোনাউন থাকলে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয় এটাকে। এখন এরকম সাবঅর্ডিনেটিং কনজাংশন কারা আছে? দেখেন when, which, what, that, as, since, till, until, এরপর হচ্ছে যে আমরা যদি বলি as soon as, আচ্ছা আরো বলি though, 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 although, as if, as though, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরো কি দেওয়া যায় এখানে? till, until, as soon as আমরা লিখেছি, no sooner had, hardly had, scarcely had। এই যে আমি এখানে কয়টা লিখছি বলেন তো? এখানে আমি কতগুলো লিখেছি আপনারা কি বলতে পারবেন? আমি একটু গুনে দিই আপনাদেরকে, যে আরো এখানে হতে পারে when, বা where, what, who, whom, এখানে হতে পারে who বা whom, এরকম। তো আমি যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা সাবঅর্ডিনেটিং কনজাংশন লিখছি না? এই সকল ক্ষেত্রে এর এক অংশ যদি পাস্ট টেন্স থাকে, অন্য অংশ চোখ বুঝে দিলে হয়তো ভুল যেতে পারে, চোখ না বুঝে আপনি পাস্ট টেন্স লাগাই দেবেন। এই সকল ক্ষেত্রে এই এক অংশে এক
অংশে এক অংশে পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স থাকলে থাকলে পাস্ট টেন্স থাকলে অন্য অংশে অন্য অন্য অংশে অন্য অংশে অন্য অংশেও পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স হবে। কথাগুলো ভালো করে একটু বুঝে নেন, ভালো করে বুঝে নেন। দেখেন খেলা জমায় দিছি কিভাবে। এই যে যতগুলো আছে যতগুলো, এর একটা অংশ যদি পাস্ট টেন্স, তা দুইটা অংশ আছে, তাহলে দুইটা অংশের এক অংশ তো অবশ্যই দেওয়া থাকবে, দুই অংশ তো আর না দেওয়া থাকবে না, তাই না? এর এক অংশ যদি পাস্ট টেন্স থাকে, এর এক অংশ যদি কি থাকে, পাস্ট টেন্স থাকে, অন্য অংশ পাস্ট টেন্স হবে। সুন্দর করে লিখে নেন, সুন্দর করে লিখে নেন এবং এটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেন। এই কথাটা স্ক্রিনশট দিয়ে নেন। এই যে দেখেন when I saw, এটা প্রশ্ন দেখার দরকার নেই ভাই, আমি আজকে কিন্তু আপনাদেরকে কোনো প্রশ্ন পড়াচ্ছি না। ইউ ডোন্ট ফোকাস অন এ কোশ্চেন, ওকে? কোনো কোশ্চেনে আপনার ফোকাস করার কোনো প্রয়োজন নাই। আপনারা আগে দেখেন, আমি যদি আজকে একটা প্রশ্ন করি, তো দেখেন আজকে যে আমরা ক্লাসটা করতেছি, সবাই একটু মনোযোগ দিই। দেখেন এই কথাটা যদি আমাদের মাথায় থাকে, কতগুলো জিনিস দেখেন, কতগুলো, এর প্রত্যেকটা দিয়ে আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো যে একটা অংশ যদি পাস্ট টেন্স থাকে, অন্য অংশ অবশ্যই কি হবে, পাস্ট টেন্স হবে। তাইলে আমরা যদি এইখানে দেখি যে এই যে দেখেন স, এই সটা কি, এই সটা কিসে আছে, সটা আছে কিন্তু পাস্ট টেন্সে, মানে V2 তে আছে, পাস্ট টেন্সে আছে। আর এইটা যে পাস্ট টেন্সে আছে, এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে অটোমেটিক ভাবে আপনি বুঝে যাচ্ছেন যে এই প্রশ্নটা হচ্ছে না, এই প্রশ্নটা হচ্ছে না, এটা হতে পারে অথবা ওয়াজ কাটিং ডাউন হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস একটু জানি মনে হয় সবাই, যে হোয়েন যুক্ত সেন্টেন্স সাধারণত এমন হয় যে একটা যদি পাস্ট ইনডিফিনিটিভ থাকে, অন্য একটা পাস্ট কন্টিনিউয়াস হয়, কিন্তু পাস্টে থাকবে 100% গ্যারান্টি। সুতরাং এটা পাস্ট ইনডিফিনিটে আছে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটাও এই প্রশ্নের উত্তর হবে না। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? সবাই যদি বুঝতে পারেন তাহলে বলবেন জি স্যার ক্লিয়ার। তাহলে হোয়েন যুক্ত সেন্টেন্স এক অংশ পাস্ট ইনডিফিনিটে থাকলে অন্যটা পাস্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু এই কথাটা যদি আপনার মাথায় থাকে, হু, ওয়েন, হুইচ, হোয়াট, দ্যাট, অ্যাজ, সিন্স, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, দো, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্টসলি হ্যাড, এই সবগুলোর ক্ষেত্রে একটা রুল প্রযোজ্য, কি? দুই পাশেই পাস্ট টেন্স। একটা যদি পাস্ট টেন্সে থাকে, অন্য পাশও পাস্ট টেন্স হবে। এখন আপনাদেরকে যদি আমি বলি, একটা প্রশ্ন দিয়ে যদি আপনাদেরকে বলি, বলেন তো এটা কি হবে? মনে করেন যে এরকম বললাম যে as soon as he entered the room, as soon as he entered the room, I dash the place. এবার মনে করেন যে আমি লিখলাম যে LEAVE, B তে লিখলাম LEFT, C তে লিখলাম is না দিয়ে আমরা এখানে লিখতে পারি যে কি ব্যাপার, আচ্ছা, am living ডিতে লিখলাম যে LEA, বা আমরা এখানে লিখতে পারি যে হ্যাজ না দিয়ে হ্যাভ দিলাম, হ্যাভ লেফট। বলেন তো এটার উত্তর কি হবে? এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? আপনারা একটু উত্তর করে দেন তো, সবাই একটু উত্তর করে জানিয়ে দেন তো যে এইটা কেমন, মানে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। এখানে আমরা লিখছি যে as soon as he entered the room dash I dash the place। এখন এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে সবাই বলেন। রিজওয়ান আলী ভাই, মাসুম উদ্দিন ভাই, জলি আক্তার শাপলা, অনেকেই লিখে ফেলেছেন লেফট হবে, অনেকেই বলেছেন কি লেফট হবে। তাহলে দেখেন আপনাদেরকে একটু আগে যে ফ্রেজগুলো আমি দিয়েছিলাম,
এই ফ্রেজের ভিতরে অ্যাজ সুন অ্যাজ ছিল 100% ছিল, তাহলে অ্যাজ সুন অ্যাজ যেহেতু ছিল, তাহলে দেখেন এই ক্লজটা কোন টেন্সে আছে, এটা V2 তে আছে। এটা কিসে আছে? V2 তে আছে। আর এইটা V2 তে থাকার কারণে অবশ্যই আমাদের পরের যে ক্লজটা, এই যে দেখেন সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব বসাতে হবে, তাহলে ওইটাও অবশ্যই পাস্ট টেন্সে হবে। এটা যেহেতু পাস্ট টেন্স আছে, এটা কোন টেন্স? পাস্ট টেন্স, সুতরাং এখানেও পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্স হলে আপনি অটোমেটিক এইটা বাদ দিচ্ছেন, এটা বাদ দিচ্ছেন, এটা সরি বি বাদ দেওয়া যাবে না, এটা বি নাম্বার, এটা এ, এই যে এটা বাদ দিচ্ছেন। তাহলে কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা V1, এটা হবে না। এইটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা হবে না। এইটাও প্রেজেন্ট পারফেক্টে আছে, এটাও হবে না। এই যে আছে দেখেন পাস্ট টেন্স মানে V2, তাহলে সঠিক উত্তর হবে বি। এই প্রশ্নের উত্তর হবে বি। এখন আপনি বলবেন যে স্যার না, তাহলে অন্য একটা করান। আচ্ছা, অন্য একটা আমি একটু বলি যে হি stayed, S-T-A-Y-E-D, stayed there until I dash। আচ্ছা, এখন মনে করেন এখানে আমি অপশন দিলাম, এখানে অপশন দিয়ে দিলাম, আপনারা বলবেন যে এ তে আছে RETURN, বি তে দিলাম returns, সি তে দিলাম have returned, আর ডিতে দিলাম RETURNED, returned। কি হবে আপনারা একটু বলেন তো, এই প্রশ্নটার উত্তর কি হবে? সবাই একটু বুঝে শুনে সুন্দরভাবে উত্তর করে দেন তো। আজকে দেখা যাক যে এই সেন্টেন্স বা সিকোয়েন্স অফ টেন্স জিনিসটা কত সুন্দর করে বোঝা যায়। এই বিষয়টা আপনাদের সামনে আমি সুন্দর করে তুলে ধরবো, যে একটা এক্সাম্পল নয়, শুধু একই ধরনের হাজারো এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করে দেবো। এই যে সেন্টেন্সটা আমি লিখছি, এটার কোথায় ফোকাস করবেন? অবশ্যই এই যে দেখেন এখানে আমরা একটু আগে লিখেছিলাম না আনটিল, তাহলে আনটিলের এক পাশে কিন্তু একটা ক্লজ দেওয়া আছে, আনটিলের এক পাশে একটা ক্লজ দেওয়া আছে, অন্য পাশের ক্লজটা আপনার কমপ্লিট করতে হবে। তাহলে বলেন যে এটার উত্তর কি হবে? অনেকে ডি উত্তর করতেছেন, পাস্ট ইনডিফিনিট রিটার্ন। মাশাআল্লাহ, দেখেন আপনারা কিন্তু এবার বুঝে গেছেন যে আলটিমেটলি যেহেতু এইখানে কি আছে, এইখানে যেহেতু V2 আছে মানে পাস্ট টেন্স আছে, তাহলে আনটিলের পরেও কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা হবে এই প্রশ্নের কি সঠিক উত্তর। আপনারা ছোটবেলায় পড়ছেন না? আপনারা ছোটবেলায় কি এরকম পড়ছেন কি না দেখেন তো, যে দো হি ইজ ফোর, হি ড্যাশ অনেস্ট। এখানে মনে করেন যে ছিল অ্যাম, বিতে আছে ওয়াজ, সিতে আছে ওয়ার, আর ডিতে আছে ইজ। বলেন তো এই প্রশ্নটার উত্তর কি হবে? মানে আমি আই উইল ট্রাই টু কানেক্ট দ্য আইডিয়া উইথ হোয়াট ইউ হ্যাভ লার্নড ইন দ্য পাস্ট। বিগত সময়ে অতীতে আপনি যা শিখেছেন সেই জিনিসগুলোকে কি করে দেব? আমি আজকে কানেক্ট করে দেব, একদম পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার করে পানি করে দেওয়াই হচ্ছে আমার কাজ। ইংরেজিকে পানি করে দেবো ইনশাআল্লাহ। দেখেন এই প্রশ্নটার উত্তর, স্যার আজকে নোটিফিকেশন পেলাম না কেন, তা তো বলতে পারি না। আপনারা একটু, আর আপনারা এখানে আপু আপনার প্রাইমারি পরীক্ষা কেমন হয়েছে, আপনার মানে কি ভালো লাগে মেয়েদের সাথে কথা বলতে, এই জন্য কমেন্ট করেন আপনারা নাকি? বুঝি না, মানে এত কিছু জানার দরকার নেই তো। আপনি ক্লাসে এসে আপনি আপু আপনার পরীক্ষা কেমন হয়েছে, আবার ভাইয়া আমার ভালো হয়নি, আপনার কেমন হয়েছে, মানে এইগুলো করতে আসেন ক্লাসে, এটা কেমন বলেন তো? আপনার এমনি তো তার আইডি নিয়ে নক দিতে পারেন ইনবক্সে, মানে এই কমেন্টে আপনি কেমন আছেন, মানে কমেন্টে আপনারা ক্লাস করতেছেন, সেখানে আপনাদের আলাপন চলতেছে, আপনি কেমন আছেন আপু, কেমন আছেন ভাইয়া, খুব ভালো লাগে আপনাকে আমার, আপনার চেহারাটা অনেক সুন্দর, মানে এইগুলো বলার জন্য আসেন। বুঝি না, মানে আপনারা কি অনার্স মাস্টার্স পাস করেছেন ঘাস খেয়ে না ভাত খেয়ে? মানে খুবই অ্যামেজিং একটা বিষয়। এগুলো কি আপনি ক্লাসে সিরিয়াস হন, আপনাকে একটা প্রশ্ন না, আজকে এই একটা প্রশ্ন থেকে 1000 প্রশ্ন সলভ করাবো, 1000, এবং প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস আপনি শিখেছেন কিন্তু জানেন নাই, আপনি বোঝেন নাই যে কেন এখানে হচ্ছে, আমি সেই জিনিসগুলোকে আজকে কানেক্ট করাই দেবো, দেখেন কেমন লাগে। এই যে দেখেন আপনার সবাই হয়তো এটা বুঝতে পারছেন, কারণ এটা সবাই জানে যে হি ইজ ফর হি ইজ অনেস্ট। তাহলে আমি যদি এখানে ইজ না দিয়ে এখানে দিতাম ওয়াজ, হি ওয়াজ ফর, তাহলে কি এই প্রশ্নের উত্তর এখানে কি ইজ হতো না? তখন কিন্তু উত্তর হয়ে যাইতো এইটা। তাহলে কেন এটা উত্তর হতো?
হি ওয়াজ পোর, হি ওয়াজ অনেস্ট। এই যে একটু আগে আপনাদেরকে যতগুলো ফ্রেজ লিখে দিলাম, যতগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন লিখে দিলাম, তার ভিতরে এটা ছিল না? এটা কি ছিল? হ্যাঁ, দো অলদো ছিল। তাহলে দো অলদোর ক্ষেত্রে আমি কিন্তু বলেছিলাম এর এক পাশে যদি পাস্ট টেন্স হয়, এক পাশে পাস্ট টেন্স যদি হয়, তাহলে অন্য পাশেও কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে এক পাশে প্রেজেন্ট টেন্স হলে অন্য পাশেও প্রেজেন্ট টেন্সই হবে। তাহলে দেখেন এই যে যখন আমি ওয়াজ দিচ্ছি, তখন এটা এই দো যুক্ত, এটা পাস্ট টেন্সে আছে, 100% এখানেও কি হবে? পাস্ট টেন্স হবে। তখন উত্তর হয়ে যায় তো ওয়াজ। তাহলে আমরা দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট সারা জীবন পড়ে আসছি, ওটাও কিন্তু একটা রুল, ওটাও কিন্তু রুল। কোন রুল থেকে আসছে? কেবল যে রুলটা লিখলাম এটা থেকে। আপনাকে যদি এখন আমি বলি যে সিন্স হি ওয়াজ ইল, হি ড্যাশ গো, আমরা এখানে লিখলাম হি ড্যাশ স্কুল, ড্যাশ টু স্কুল। এখানে আমরা দেখি, এখানে যদি আমরা অপশন লিখি যে হি উইল নট গো, বিতে হি ওয়েন্ট, সিতে দিলাম ইজ গোয়িং, ডিতে দিলাম যে উড নট বা কুড নট গো। তাহলে দেখেন এই যে কিন্তু আপনাদের জন্য একটা আমরা লিখে দিছি, তাই না? তাহলে এই যে যেটা আমরা লিখে দিছি, সিন্স হি ওয়াজ ইল হি ড্যাশ টু স্কুল, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? আমি লিখে আপনাদেরকে পড়াচ্ছি ভাই, আমি এই প্রশ্ন সলভ করতেছি না। এই প্রশ্নের দিকে কেউ তাকায় বসে থাকেন না যে স্যার এখনো কি 1 নম্বরে আছেন। 1 নম্বর নিয়ে আমার কাজ না, আমার কাজ হচ্ছে 1 নম্বরে যে রুলটা বলছি, হাজার প্রশ্ন দিয়ে ওই প্রশ্নটা আপনাদেরকে আমি সমাধান করাবো। তাহলে দেখেন এই জায়গায় আপনারা একটু সবাই কমেন্ট করে জানান তো যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? সিন্স হি ওয়াজ ইল হি ড্যাশ টু স্কুল, সিন্স হি ওয়াজ ইল হি ড্যাশ টু স্কুল। এই যে এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের অনেক ভাই বোন আছে অলরেডি যুক্ত হয়ে গেছেন, সবাই উত্তর করতেছেন। আমরা দেখবো এখানে একটা সিন্স আছে না, সিন্স। তাহলে সিন্সের মতো করে আমি কতগুলো বলছি আপনাদেরকে বলেন তো? আমি কিন্তু অ্যাজ সুন অ্যাজ, তারপরে অ্যাজ, শুধু অ্যাজ, তারপরে শুধু দো অলদো, তারপর আপনাকে বলা হয়েছে যে ওয়েস বা ওয়েন, ওয়েস, হোয়াট, অথবা দেখা যাচ্ছে যে টিল, আনটিল, অথবা নো সুনার হ্যাড, এই সকল ক্ষেত্রে আরো আফটার, বিফোর, অ্যাজ ইফ, অ্যাজ দো, মানে হাজার প্রত্যেকটা জিনিস একটা রুলের ভিতর সীমাবদ্ধ। জানতেন আপনি? সারা জীবন তো আমরা মুখস্থ করে আসছি ভাই, না মুখস্থ করলে চলবে না। এইগুলোর যাই থাকুক না কেন, এর সাথে যে টেন্স থাকে অন্য ক্লজটাও ওই টেন্সেই হয়। এখন দেখেন সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, তাহলে এটা আমরা আগে দেখি পাস্ট টেন্স। তা পাস্ট টেন্স দেখলে প্রথমে এটা বাদ দেবো, কারণ ওই অংশেও পাস্ট টেন্স হবে। তাহলে হয় ওয়েন্ট হবে, না হলে কুড নট গো হবে, তাই তো? হয় ওয়েন্ট হবে, না হলে কুড নট গো হবে। কিন্তু আপনি যদি এখানে ওয়েন্ট টু স্কুল দিলে তাহলে বিপরীত হয়ে গেল না, স্বাভাবিক তো হলো না। আমরা জানি যেমন হওয়ার কথা তেমন হলে সাধারণত সিন্স বসে বা অ্যাজ বসে বা হোয়েন বসে, কিন্তু যেমন হওয়ার কথা তার ভিন্ন হলে, বিপরীত হলে তখন দো বা অলদো বসাতে হয়। তাহলে যেহেতু সে অসুস্থ, সে স্বাভাবিকভাবেই স্কুলে গেল না, সুতরাং স্কুলে গেল এটা এই প্রশ্নের উত্তর হতে পারে না। উত্তর হবে এইটা। তাহলে এই শুধু সিন্স না, এই সকলগুলোর ক্ষেত্রেই আপনার কিন্তু এই যে পাস্ট টেন্স এভাবে ফলো করতে হয়। এখন মনে করেন ওইটা কি উত্তর হতে পারতো? আমি যদি বলি যে ওইটা কি উত্তর হতে পারতো, হ্যাঁ উত্তর হতে পারতো। দেখেন আপনাদেরকে আমি জাদু দেখাই দিচ্ছি। এই যে দেখেন, আমি যদি এইখানে লিখতাম দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল। এবার আমি যদি বলি এ বি সি ডি, এবার আপনারা উত্তর করেন তো এবার কোনটা উত্তর হবে? এইবার কোন প্রশ্নটা, মানে কোন অপশনটা সঠিক উত্তর হবে সবাই বলেন তো? সবাই সুন্দর করে বলে দেন কুড নট গো। হ্যাঁ অনেকেই কুড নট গো, হাসি মধু আপু, তুলিকা তুলি, গোলাম রব্বানি ভাই, শিমুল দেবনাথ, অনেকেই সুন্দরভাবে উত্তর করতেছেন। শাহান আহমেদ খান কুড নট গো লিখেছেন, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, আপনাদের কমেন্ট আমি দেখতেছি। কিন্তু
আমি কিন্তু আজকের ক্লাসটাই ফোকাস করব যে আসলে ইংরেজি শেখার মূল মন্ত্র কি, হাউ টু লার্ন ইংলিশ ওয়েল উইথ দ্য বেসিক অ্যান্ড টেকনিক্যাল ওয়ে। টেকনিক্যাল ওয়েটা কি? এখন একটু বলেন তো যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। আর আপনারা যারা এখনো পর্যন্ত শেয়ার করেন নাই তাদের সবাইকে বলবো যে ভিডিওটা শেয়ার করে সবার ভিতরে ছাড়িয়ে দিন। আজকে আমরা অসাধারণ, অমায়িক, এক্সিলেন্ট একটা ক্লাস কিন্তু করতে যাচ্ছি। তাহলে এই জায়গা থেকে যদি আমি আপনাদেরকে ফোকাস করি যে দেখেন, আমরা যদি এইখানে ফোকাস করার চেষ্টা করি যে এই যে দো যখন চলে আসছে তখনও এখানে কি আছে, V2 আছে, V2 আছে। কিন্তু আমরা কি জানি দো অলদো কখন বসে, দো অলদো বসে আছে যা হওয়ার কথা না, বিপরীত অর্থে, বিপরীত, যেমন হওয়ার কথা তেমন না হলে সেক্ষেত্রে আমরা সাধারণত দো বা অলদো ব্যবহার করে থাকি। তার মানে যদিও সে অসুস্থ ছিল তারপরেও সে স্কুলে গেল। এইবার কিন্তু আমরা যেহেতু পাস্ট টেন্স আছে এইটা অটোমেটিক বাদ দেবো আর এইটা অটোমেটিক বাদ দেবো, কারণ এর সাথে পাস্ট টেন্সই হবে, এর সাথে পাস্ট টেন্সই হবে। তাহলে হয় ওয়েন্ট হবে, না হলে কুড নট গো হবে। তাহলে যদিও সে অসুস্থ ছিল তারপরেও সে স্কুলে গেল। তা অসুস্থ হলে সাধারণত স্কুলে যাওয়ার কথা না, তারপরেও গেল। আর যখনই বিপরীত ঘটে যাবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। অসুস্থ, যদিও সে অসুস্থ ছিল সে স্কুলে গেল না, এটা তো স্বাভাবিক ঘটনা। স্বাভাবিক হলে কিন্তু এটা হয় না। তাহলে দেখেন আমরা কিন্তু এই একটা প্রশ্ন আলোচনা করলাম এমন না, বিষয়টা একটা প্রশ্ন আলোচনা করলাম, এই বিষয়টা কিন্তু নট লাইক দ্যাট। এই প্রশ্নটা আমরা আলোচনা করলাম যে এমন একটা জিনিসের আঙ্গিকে যে সকল কিছুকে একসাথে আমরা কানেক্ট করে সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। এখন কি ক্লিয়ার? তাহলে কি বুঝতে পারছেন যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করতেছিলাম সেটার মূল বিন্দু কি? সবাই মনে হয় বুঝতে পারছি। তাহলে চলে আসি আমরা পরের প্রশ্নে। এবার পরের প্রশ্নে। আপনারা এই প্রশ্নটা উত্তর করেন, এই প্রশ্নটা একটু উত্তর করার চেষ্টা করেন। আমরা একটু এখানে প্রোনাউন নিয়ে আলোচনা করি। এখানে আমরা কি নিয়ে আলোচনা করব? এখন কিন্তু আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। তাহলে প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদ আছে, তাই তো? প্রোনাউনের কি প্রকারভেদ আছে নাকি আছে না বলেন? তাহলে প্রোনাউনের যে প্রকারভেদগুলো আছে আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি, আমরা 8-9 প্রকার প্রোনাউন একটু এখানে সুন্দর করে দেখে ফেলবো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? 8 প্রকার প্রোনাউন আমরা একটু দেখি যে প্রোনাউন। আমি কিন্তু আজকের ক্লাসে আপনাদেরকে বলবো যে সবাই নোট করেন, সবাই নোট করেন। আজকের ক্লাস থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আজকে ক্লাসটা হচ্ছে কিন্তু টপিক ওয়াইজ ক্লাসের মতো, ঠিক আছে? আমি কিন্তু কোনো জিনিসকে সিঙ্গেল ভাবে কোনো করতেছি না, বুঝছেন? ফোকাস করতেছি না। প্রত্যেকটা ক্লাসই হবে আজকে এরকম, প্রত্যেকটা কোশ্চেনই আমি এইভাবে সলভ করব। মনে করেন যে প্রোনাউনের ভিতরে একটা আছে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। আবার প্রোনাউনের ভিতরে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ। মনে করেন আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মনে করেন যে আছে ইনডেফিনিট প্রোনাউন। তারপর ধরে নেন যে আছে রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে? রেসিপ্রোকাল প্রোনাউন। এই সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা করব, সবাই নোট করেন। এবং ক্লাসটা কি এভাবে চান, এভাবে ক্লাস হোক এটা চান কিনা একটু কমেন্ট করে জানাবেন যে জি স্যার আমরা চাচ্ছি যে ক্লাসটা এরকম বেসিক থেকে ধরে ধরে হোক। শুধু ইনডিফিনিট প্রোনাউনটা আপনি সলভ করলেন ভাই, এইটা কোনো বিষয় না। প্রোনাউনের সকল প্রোনাউন নিয়ে আজকে আলোচনা করে আপনাদের খাইয়ে দেব যে আপনি আসলে শিখবেন কিভাবে, হোয়াট ইজ দ্য বেসিক। যখন আপনাকে ইনডেফিনিট প্রোনাউন বলবে তখন আপনার সকল প্রোনাউন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আপনারা কি চান যে এভাবে ক্লাস নিই? যদি এভাবে ক্লাস নিতে বলেন এভাবেই নেব। আর যদি বলেন যে না শুধু কোশ্চেন গুলো সলভ করে দেন, তাহলে শুধু কোশ্চেন সলভ করে দেবো, এত কথা বলবো না, ঠিক আছে? তাহলে আমারও কষ্ট কম হবে, আপনাদেরও কষ্ট কম হবে, আর কিছুই শিখতে পারবেন না দিন শেষে। পার্সোনাল প্রোনাউনের ভিতরে দেখেন কিন্তু আছে আই, মাই বা উই বা ইউ, হি, শি, দে, তাই না? তারপরে দেখা যাচ্ছে যে ইয়োর, আওয়ার, হ্যাঁ, আওয়ার, হিজ, হার, এগুলো হচ্ছে সবই কি পার্সোনাল প্রোনাউন, মানে ব্যক্তি বোঝানো হচ্ছে। তাহলে
এই যে পার্সোনাল প্রোনাউন আমরা আলোচনা করতেছি, এইগুলো হচ্ছে পার্সনকে বোঝায়, এটা ব্যক্তিবাচক, এটা হচ্ছে কি ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিকে বোঝায়। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মানে কি নির্দেশক সর্বনাম, নির্দেশক, তার মানে কোনো কিছু নির্দেশ করা। আমরা অনেক সময় বলি না যে ওইটা এইটা, মানে আপনি দোকানে যে অনেক সময় কিন্তু এমন হয় যে আপনি নাম জানেন না, বাট আপনি বলতেন ভাই আমাকে একটা ওই দেন বা ওইটা দেন, ওইটা না এইটা দেন, এইটা, তার মানে ওইটা বলতেছেন বা এটা বলতেছেন। তা ওইটা বলেন আর এটা বলেন, ওটার তো একটা নাম আছে, কিন্তু আপনি নামটা না বলে নামের পরি বলতেছেন ওইটা বা এটা। তা আমরা জানি নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কি প্রোনাউন। তাহলে আপনি যখন ওইটা বা এটা বলতেছেন, এটা নির্দেশ করতেছেন, এই জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে নির্দেশক সর্বনাম। আর ওইটা এইটার ইংরেজি হচ্ছে দিস আর হচ্ছে দ্যাট, দিস আর দ্যাট। আর আমরা জানি দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস আর দ্যাটের প্লুরাল ফর্ম হলো দোজ। তাহলে এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন কি, যে প্রোনাউন ঠিক এর আগের নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য যুক্ত করে, সেগুলো কারা, হু, উইস, হু উইস, হোয়াট, দ্যাট, হুম, তাই না, ওয়েন বা ওয়্যার, এগুলো সবই কি, সবই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলা, ইনডেফিনিট প্রোনাউন আছে সেই প্রোনাউনগুলা যে প্রোনাউনগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। আমি যদি বলি ওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক, ওয়ান মানে কি কোনো একজন ব্যক্তি। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, প্রত্যেকেরই উচিত প্রত্যেকের বাবা মাকে সম্মান করা। তাহলে প্রত্যেক, তাহলে ওয়ান যুক্ত, আবার মনে করেন যে আমি যদি বলি সাম ওয়ান, যদি আমি বলি কি সাম ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান বা নান, এই নো ওয়ানকে সংক্ষিপ্ত করলে কি হয় নান। আবার যদি আমি বলি এনিথিং, নাথিং, সামথিং, আমি যদি বলি এনিবডি, নোবডি, সামবডি, আমি যাই এখন বলবো সেইগুলো কি হয়ে যাবে, এই যে আমি এখন যদি বলি যে সাম বডি, যদি বলি নো বডি, এগুলো সবাই কি ইনডেফিনিট প্রোনাউন। কি ক্লাসটা কেমন লাগতেছে একটু বলবেন না, ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু বলেন, ঠিক আছে। এরপরে আমরা একটু দেখব যে রিলেটিভ, এটা তো রিলেটিভ, রিফ্লেক্সিভ লিখে ফেলছি তাই না। আচ্ছা এখানে মনে হয় একটা মিস্টেক হয়ে গেল, আমরা এটা একটু মুছে দিই। এখানে আমরা বলছিলাম হচ্ছে রিলেটিভ বলে ফেলছি রিফ্লেক্সিভের জায়গায়, তাই না। এটা হচ্ছে রিফ্লেক্সিভ, এটা কি, এটা রিফ্লেক্সিভ। আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে, রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমি একটু আবারও বলি, রিফ্লেক্সিভ হচ্ছে সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে, সেলফ যুক্ত, যেরকম মাই সেলফ, এটা একটু মিস্টেক হয়ে গেছে, মাই সেলফ, yourself, himself, তারপরে herself, অথবা যখন আমি যখন সিঙ্গুলার না বুঝাই প্লুরাল বুঝাবো তখন কিন্তু সেলফস হয়ে যাবে। যেরকম দেম যখন আমি দেব তখন কিন্তু SELVES হয়ে যাবে। যেরকম আমি যদি বলি যে themselves, এরপর ইয়োরের ক্ষেত্রে কিন্তু বা আওয়ারের ক্ষেত্রে কিন্তু আওয়ার সেলফ হবে না, আওয়ার সেলভস, SELVES, সেলভস হবে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর সেলফ যুক্ত যত প্রোনাউন আছে সেগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন কিন্তু আমি অলরেডি লিখে দিয়েছিলাম যে হু, ওয়েস, দ্যাট, হোয়াট বা ওয়েন, ওয়্যার, ঠিক আছে। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা, এই যে এখানে আমি যা লিখছি এই ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলো হু, হুইচ, হোয়াট, হুম বা ওয়েন, ঠিক আছে। কিন্তু এইখানে এক্সেপশনালিটি হচ্ছে কি, এইখানে দেখেন রিলেটিভ প্রোনাউনে দ্যাট আছে, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনে দ্যাট নাই। কারণ এইগুলো দ্বারা অবশ্যই কি করতে হবে, প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন যখন করা যায় তখন ওইটা হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু দ্যাট দ্বারা কি কখনো প্রশ্ন করা যায় না, দ্যাট দ্বারা প্রশ্ন করা যায় না। এই জন্য দ্যাট ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। এইবার যদি আমরা এখানে আসি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন,
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে ইচ, আইদার, ইচ, আইদার, নাইদার, NEITHER, ইয়ার, নাইদার, ইচ, আইদার, নাইদার। এখন যদি আমরা বলি যে রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলা, রেসিপ্রোকাল প্রোনাউন আছে ইচ আদার, ইচ আদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। এই ইচ আদার ব্যবহৃত হয় হচ্ছে, ইচ আদার ব্যবহৃত হয় কিসের ভিতর বলেন তো? দুইজন বা দুইটা ব্যক্তি বস্তু হলে ইচ আদার, আর দুইয়ের অধিক, দুইয়ের বেশি, দুইয়ের বেশি জিনিসের ভিতর যখন আলোচনা করতে হয় তখন হয়ে যায় ওয়ান অ্যানাদার। দেখেন আমরা কি আসলে ইনডেফিনিট প্রোনাউন পড়লাম? এভাবে যদি আপনাকে শেখানো হয়, এভাবে যদি আপনি শেখেন, এটা যদি নোট করে বাসায় সুন্দর করে পড়েন, এই এক্সাম্পলগুলো সুন্দর করে তখন আপনি সলভ করেন, তাহলে কি আপনার আর সমস্যা থাকবে? আপনি এখন প্রত্যেকটা জানেন কোনটা কোন প্রোনাউন। আপনি শুধু একটা না, আপনি একটা না, এখন প্রত্যেকটা প্রোনাউন আপনি বলতে পারবেন। এই যে দেখেন, এটা একটা কোন প্রোনাউন? এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে এখানে সেলফ আছে। এটা কোন প্রোনাউন? দে, এটা ব্যক্তি বোঝাচ্ছে। এটা হয়ে গেছে কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। এটা হবে না, কারণ এখানে ইনডেফিনিট চেয়েছে। এটা হু, এটা হবে হচ্ছে হয় রিলেটিভ প্রোনাউন, না হলে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটাও হচ্ছে না। এই যে দেখেন এনিবডি, কোনো কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। এইখানে কিন্তু আমরা লিখেছিলাম এনিবডি, এখানে আমরা এই যে দেখেন এইখানে এনিবডি লিখছি, এই যে এনিবডি। তাহলে এই এনিবডি কিন্তু কোথায় আছে? ইনডেফিনিট প্রোনাউনের ভিতরে আছে। তাহলে এটা হবে ইনডেফিনিট প্রোনাউন, এটা হবে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে দেখেন এই যে প্রশ্নটা আমরা সলভ করলাম, অনেকেই উত্তর করেছেন যে স্যার এনিবডি হবে, কিন্তু এনিবডি যে হবে, আপনার পড়াটা যখন আপনি পড়বেন তখন পড়াটা শুধু এনিবডিতে থেমে থাকলে চলবে না। এনিবডি, নোবডি, সামওয়ান, ওয়ান, সাম, তারপরে সামবডি, সামথিং, সব কিছু কিন্তু ওই ইনডেফিনিট প্রোনাউনের ভিতরে যাবে। ক্লিয়ার এই প্রশ্নটা? যদি এভাবে আলোচনা করি আপনাদের সমস্যা না হয়, তাহলে আমরা আলোচনা এভাবেই চালাবো। আমরা পরের স্লাইডে চলে যাই। এই যে দেখেন, এই যে একটা কথা, এইখানে আমরা এটা যেহেতু মোটামুটি সবাই পারবো, এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না। দেখেন, এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, ওন লাইফ, নিজের জীবন নিয়ে যে ব্যক্তি লেখেন তাকে কি বলা হয়? রাইটস। সেটা কি এ বায়োগ্রাফি, নাকি এ ডায়েরি, নাকি এ ক্রনিকল, নাকি অ্যান অটোবায়োগ্রাফি? কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এটা আপনারা উত্তর করে দেন। দুইয়ের অধিক হলে ওয়ান অ্যানাদার। স্যার স্ক্রিনশট নিব, স্ক্রিনশট তো আসলে নেওয়ার মতো সুযোগ হয়তো দিতে পারলাম না, আপনারা পরবর্তীতে নিয়ে নেবেন। পরবর্তীতে মানে যে এই ভিডিওটা শেষ হলে, এই ভিডিও তো রেকর্ডেড থেকে যাবে, তখন একটু নিয়ে নিয়েন। আর এরপরে অবশ্যই আমি এরকম যদি বড় আলোচনা করি, ইনশাআল্লাহ সেই আলোচনা থেকে আপনার স্ক্রিনশট নেবেন। এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, ওন লাইফ নিয়ে যখন লেখে, দেখি আপনারা সবাই একটু উত্তর করে দেন। অ্যান অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি দেরি করে ফেললাম, নো সমস্যা, দেরি করে ফেললে কোনো অসুবিধা নাই, একটু শেয়ার করে দেন। যারা এখনো শেয়ার করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ মেক এ সিঙ্গেল শেয়ার টুডে। একটা শেয়ার অন্তত আপনাদের কাছ থেকে আমরা আশা করতেই পারি। দিন শেষে এটাই আমাদের ড্রাইভিং ফোর্স বা চালনা শক্তি, বা আপনাদের কাছে মোটিভেশন, যদি বলি যে আপনাদের ইন্সপিরেশন, সবকিছুই আমাদের কাছে এটা, যে একটা দুইটা শেয়ার, একটু কমেন্ট করা, বা ভিডিওগুলো সবার কাছে মানে পৌঁছে দেওয়া। এর বাইরে তো ফ্রি ক্লাসে আমরা নাথিং ওয়ান্টস বাই আওয়ারসেলফ, তাই না? আমরা কিছু চাই না। সুতরাং ওন লাইফ যদি হয়, আমরা জানি যদি কেউ লাইফ নিয়ে লেখে, লাইফ নিয়ে লিখলে বায়োগ্রাফি, কিন্তু এখানে যখন নিজের লাইফ নিয়ে লেখে তখন সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। আর ক্রনিকল হচ্ছে কোনো ধারাবাহিক, কোনো ঘটনার ধারাবাহিক বর্ণনা। আর ডায়েরি মানে কি? ডায়েরি মানে হচ্ছে দিনলিপি। ডায়েরি মানে কি? দিনলিপি। এটা কোনো জীবনী না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যান অটোবায়োগ্রাফি। আচ্ছা, তুহিবুল ইসলাম ভাই বলছে যে বড় আলোচনাগুলো একটু সাদা পেজে করলে ভালো হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা তুহিবুল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। আমরা বড় আলোচনাগুলো কোথায় করব? একদম সাদা পেজেই করব ইনশাআল্লাহ এখন থেকে। দেখেন, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। আমরা এখানে লিখে ফেলি যে সাম, আমরা যদি এখানে লিখি যে সাম চিলড্রেন were helping the wounded man, wounded man। দেখেন
এইটা ছিল একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটা ছিল একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে কি করতে হবে, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ করার আসলে সিস্টেমটা কি? অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে আগে হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নির্ণয় করে নিতে হয়। তাহলে দেখেন এই যে ওয়ার হেল্পিং, এটা হচ্ছে আমাদের ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব ওয়ার হেল্পিং। তাহলে ওয়ার হেল্পিং যেহেতু এখানে আছে, তাহলে এর পূর্বে অবশ্যই সাবজেক্ট, এর পূর্বে যেটা আছে এই অংশটার নাম কি? এই অংশটার নাম সাবজেক্ট। আর এর পরে অবশ্যই যেটা আছে, অথবা আমরা যদি এই অংশকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যতটুকুন পাবো ওইটার নামই কি? ওইটার নামই অবজেক্ট। তাহলে সাম চিলড্রেন ওয়ার হেল্পিং, কি শিশুরা বা কিছু বাচ্চারা সাহায্য করতেছিল কাকে? দা উন্ডেড ম্যান, ওই যে আঘাতপ্রাপ্ত ব্যক্তিটিকে। তার মানে এটা হচ্ছে কি? অবজেক্ট, এটা হবে অবজেক্ট। আমরা মনে হয় এই রুলটা সবাই জানি যে অবজেক্টটা সাধারণত প্যাসিভ করতে গেলে সাবজেক্ট হয়ে যায়, আর সাবজেক্টটা বাই যুক্ত হয়ে অবজেক্ট হয়ে যায়, এটা মনে হয় আমরা সবাই জানি। তাহলে সাবজেক্টকে নিয়ে আসি, দা উন্ডেড ম্যান, দা উন্ডেড, WUNDED, উন্ডেড ম্যান, দা উন্ডেড ম্যান। এরপরে আমরা চলে যাই বাই যুক্ত করে এটাকে আগে অবজেক্ট করে দিই, বাই সাম চিলড্রেন, SILDREN, চিলড্রেন। এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল, তাই না? হয়ে গেলে আমরা মনে হয় সবাই জানি অ্যামিজ আর ওয়াজারের সাথে যখন আইএনজি থাকে, অ্যামিজ আর ওয়াজার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস যখন থাকে, তখন ওই অক্সিলারি ভার্বের সাথে একটা বিং যুক্ত হয়, তাহলে এই যে দেখেন এখানে কি ওয়্যার আছে না? ওয়্যার আছে, কিন্তু এখানে সাম চিলড্রেন ছিল, এটা তো ছিল প্লুরাল, এটা কি ছিল? এটা ছিল প্লুরাল। কিন্তু দা উন্ডেড ম্যান এটা তো এখন সাবজেক্ট হয়ে গেছে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই সিঙ্গুলার। আমরা মনে রাখবো যে অ্যাক্টিভের ক্ষেত্রে বা প্যাসিভের ক্ষেত্রে মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কখনো টেন্স চেঞ্জ হয় না, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ হয়, টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যেহেতু ওয়ার ছিল, এখানে আর ওয়ার হচ্ছে না, এখানে কি হয়ে যাচ্ছে? এখানে কিন্তু হয়ে যাবে ওয়াজ, এখানে ওয়াজ হয়ে যাবে। কেন ওয়াজ হয়ে যাবে? কারণ এখানে দা উন্ডেড ম্যানটা সিঙ্গুলার, কারণ এর আগের যে সাবজেক্ট ছিল সেটা ছিল প্লুরাল, আর এটা সিঙ্গুলার হওয়ার কারণে ওইটা এখন কি হয়ে গেল? এখানে ওয়াজ হয়ে গেল। এখন অ্যামিজ আর ওয়াজারের সাথে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তখন অবশ্যই তারপরে একটা কি দিতে হয়? বিং দিতে হয়, অবশ্যই একটা বিং দিতে হয়। আর সর্বদা আপনারা মনে রাখবেন, সব সময় সারা জীবনের জন্য প্যাসিভ মানে মূল ভার্বের ভিত্তি, মানে এই যে হেল্প, যে মূল ভার্বটা তার ভিত্তি হবে HELPED, হেল্প। এই যে দেখেন এই অংশটা যদি আমরা বুঝি, দা উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন, একদম টানা ক্লিয়ার, মুখস্থ সুন্দর করে বুঝে এত দারুণ ভাবে আপনি যদি পড়েন, তাহলে দেখেন আপনার কি আর কোনো সমস্যা থাকবে? আশা করি আপনার কোনো সমস্যাই থাকবে না। এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? যদি ক্লিয়ারলি সবাই বুঝতে পারে তাহলে বলেন যে জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন চলে আসি আমাদের আলোচনায়। এই যে দেখেন আমাদের সেই প্রশ্নটা ছিল, তাহলে এটা কোনটা হবে উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? দা উন্ডেড ম্যান ওয়াজ হেল্পড। এই দেখেন আমরা ওয়াজ বিং থাকবে, তাই না? বিং আছে শুধু এই একটাতে, আর কোনোটাই বিং নাই। দেখেন এইখানে যেহেতু অ্যামিজ আর ওয়াজারের সাথে ভার্বের সাথে আইএনজি ছিল, তাহলে একটা বিং থাকতে হবে না? দেখেন কোথাও বিং নাই, এর কোথাও বিং নাই মানে এটা হবে না, এর কোথাও বিং নাই মানে এটা হবে না, এর কোথাও বিং নাই মানে এটা হবে না। তাহলে এই এক জায়গায় বিং আছে, আপনার আর কিছু দেখার দরকার নেই। এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যারা ডি উত্তর করেছেন বা যারা বুঝতে পারছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার মনে হয় সবকিছুই সবার কাছে একদম ফকফকা ক্লিয়ার হয়ে গেছে। আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, অসাধারণ একটা আলোচনা। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড, মানে গ্রামের ছেলেটি বলল, I dash starve than beg. দেখেন আমি আপনাদেরকে কিছু ভার্ব লিখে দিচ্ছি। মনে করেন যে used to, তারপর had better, would rather, modal auxiliary, modal verb, semi modal, তারপর had better,
উড্রেদার। হ্যাঁ, এই যে ভার্বগুলো আপনাদেরকে লিখলাম না, এই যে অক্সিলারি ভার্বগুলো লিখছি না, এরপরে এইগুলোর পরে সর্বদা V0 হয়। সর্বদা কি হয়? V0 মানে ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। এরপরে ভার্ব থাকলে আপনি বুঝবেন যে সর্বদা ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। সর্বদাই ভার্বের বেস ফর্ম হবে। তবে এর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে। যেরকম এইটার অর্থ কি? পুরনো কোনো অভ্যাসে অভ্যস্ত, পুরনো পুরনো অভ্যাস, এটা হচ্ছে কি বোঝায়? অভ্যাস, কোনো কিছু সে করতো, অভ্যাস। ঠিক আছে, পুরনো অভ্যাস, পুরনো অভ্যাস, অভ্যাস। ঠিক আছে, পুরনো অভ্যাস। হ্যাড বেটার, হ্যাড বেটার মানে করা ভালো বা বরং ভালো, বরং ভালো, বরং ভালো, বরং ভালোটা লিখে দিই। এই হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। আচ্ছা, বরং ভালো। এখানে আরো একটু লিখে দিই, এখানে হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাঁ এগুলো তো মডেল অক্সিলারির ভিতরেই পড়বে। ঠিক আছে, হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু, ঠিক আছে, এইগুলোর পরেও কিন্তু বেস ফর্মই হয়। অনেকে হ্যাভ হ্যাজ দেখলেই মনে হয় ভিতরি হবে, না, হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু থাকলে তখন কিন্তু অবশ্যই কি হয়? বেস ফর্ম হয়। বরং ভালো মানে করলে ভালো হয় এমন জিনিস। আর এটা আছে তুলনামূলক বা অধিকতর, অধিকতর পছন্দ, অধিকতর পছন্দ, অধিকতর পছন্দ। আর মডাল অক্সিলারির তো আমরা জানি। আর হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এর অর্থ আছে অবশ্যই করণীয়, অবশ্যই, অবশ্যই করণীয়, করণীয়, অবশ্যই করণীয়। এখন দেখেন এই অর্থগুলো যদি আপনার জানা থাকে, অর্থগুলো যদি আপনার জানা থাকে তখন আপনি সুন্দর করে আই ড্যাশ স্টার, আই ড্যাশ স্টার দেন বেগ, তাহলে দেন মানে এটা কম্পারেটিভে আছে, আর ড্যান মানে যদি কম্পারেটিভে থাকে তাহলে যে অধিকতর পছন্দ, অধিকতর কি? পছন্দ, তার মানে একটার থেকে আর একটা তুলনামূলক বেশি। অধিকতর মানে কি? তুলনামূলক, তুলনামূলক, তুলনামূলক বেশি পছন্দ করা, তুলনামূলক বেশি পছন্দ করা। তাহলে এখানে একটা তুলনার কথা কিন্তু চলে আসতেছে। তাহলে এই জায়গায় ইউজ টু আছে, হ্যাড বেটার আছে, উড বেটার আছে, মডেল অক্সিলারি থাকতে পারে, হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু থাকতে পারে। কিন্তু অর্থ যদি আপনার জানা থাকে, অর্থ যদি আপনি জানেন যে ইউজ টু মানে হচ্ছে পুরনো অভ্যাস, হ্যাড বেটার মানে করা ভালো, উড বেটার মানে অধিকতর পছন্দ বা তুলনামূলক বেশি, আবার এইখানে যেগুলো লিখেছি হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু মানে কি? অবশ্যই করণীয়। তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে যেহেতু কম্পেয়ার করা হয়েছে, তুলনামূলক বেশি, নিঃসন্দেহে এটা হবে উড রেদার, নিঃসন্দেহে এখানে কি হবে? উড রেদার। তাহলে উড রেদার শুধু রেদার হবে না, এইখানে উড বেটার হবে না, কারণ উড বেটার নামে কিছু নাই, আছে হচ্ছে হ্যাড বেটার নামে। হ্যাড বেটার মানে বরং ভালো। ঠিক আছে, শুধু বেটার নামে আসলে কিছুই নাই, কারণ এখানে হবে উড রেদার। তাহলে উড রেদার থাকলে অবশ্যই দেন হয়। আপনারা মনে হয় ক্লিয়ারলি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে আমি এরকম ভাবে দেখেন, আমি যদি বলি যে আপনাদের এরকম বললাম যে ইউ, ইউ ড্যাশ রেসপেক্ট, ইউ ড্যাশ রেসপেক্ট, রেসপেক্ট ইয়োর, ইয়োর প্যারেন্টস, প্যারেন্টস, ইউ ড্যাশ রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। এখানে আমি 1 নম্বর প্রশ্ন দিয়ে এখানে এ তে দিলাম হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার। বি তে দিলাম হ্যাজ টু, হ্যাজ টু। সি তে দিলাম, সি তে দিলাম হ্যাভ টু, সি তে দিলাম হ্যাভ টু। ডি তে দিলাম উড রেদার, উড রেদার, উড রেদার। ঠিক আছে, উড রেদার। এই যে দেখেন এখানে কিন্তু আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করেছি, অথবা ইতে দিয়ে দিলাম, ইতে দিয়ে দিলাম ইউজড, ইউজ টু দিয়ে দিলাম, উড রেদার ইউজড টু, এটাও দিয়ে দিলাম। আপনারা বলেন তো এটা সঠিক উত্তর কি হবে? তাহমিনা রহমান, তহমিনা রহমান আপু লিখছে অসম্ভব সুন্দর ক্লাস হচ্ছে। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আপনার ক্লাসে শেষ পর্যন্ত থাকেন। আশা করি আজকের ক্লাস থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। ঠিক আছে, অনেক বিষয় সম্পর্কে আপনি ধারণা পাবেন। তাহলে ইউ ড্যাশ রেসপেক্ট ইউর প্যারেন্টস, অবশ্যই করণীয়। আচ্ছা, বাবা মাকে সম্মান করলে ভালো হয়, না করলেও নয়, বিষয়টা কি এমন? বাবা মাকে দেখেন, ইউ ড্যাশ রেসপেক্ট ইউর প্যারেন্টস, আপনার বাবা মাকে কি অবশ্যই সম্মান করতে হবে, নাকি সম্মান করা ভালো, না করলেও চলে এরকম? অবশ্যই যদি করতে হয় তাহলে কিন্তু আপনার এই দুইটার ভিতরে আসতে হবে, এইগুলো কিন্তু হবে না।
এইগুলো কিন্তু তখন হবে না, কারণ অধিকতর তুরন পছন্দ, উড রেদার, হ্যাড বেটার, এগুলো হবে না। ইউজ টু মানে পুরনো অভ্যাসে অভ্যস্ত, এমন না। তাহলে এই দুটার একটা হবে। এখন ইউ এর পরে অবশ্যই হ্যাভ হবে, এটা হবে না, কারণ এটা হয় থার্ড পারসন সিঙ্গুলার হলে। এখন এই কথাটাই আমি আপনাদেরকে যদি একটু অন্যভাবে বলি, দেখেন আপনাদেরকে আমি যদি এইভাবে বলতাম যে এটা এ আছে, বি, সি, ডি, ই, ঠিক আছে, এইগুলোকে আমি একটু এই যে এখানে যদি লিখি, ইউ ড্যাশ টেক an umbrella because it is raining outside। এখন আপনারা বলেন তো এই প্রশ্নটার উত্তর কি হবে? ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা। দেখেন এখানেও কিন্তু ভার্বের বেস ফর্ম হয়েছে, ওইখানেও কিন্তু রেসপেক্ট ছিল, এখানেও কিন্তু ভার্বের বেস ফর্ম হয়েছে। সবগুলোর পরে এখানে যে কয়টা লিখছি এই সবগুলোর পরেই ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু অর্থটা যদি জানা থাকে তখন আপনি, আরে ভাই আপনি তো আমাকে বলবেন যে আপনি এই আলোচনা কেন করতেছেন, তো এই আলোচনা কেন করতেছি, এইটা দিছে পরের বার পরীক্ষা থেকে এটাই দেবে, বিষয়টা কি এমন? এইটা দেবে না, এই যে এই স্ট্রাকচারের থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই জন্য আলোচনা করতেছি। এইভাবে যখন পড়বেন যে ধরে ধরে একদম সুন্দরভাবে, তখনই কিন্তু আপনার বেসিকটা ডেভেলপ হবে, তখনই আলটিমেটলি আপনি কিছু শিখতে পারবেন। এই যে দেখেন এইখানে যদি আমরা আসি, অনেকে হ্যাভ টু দিচ্ছেন, অনেকে এবার এখন হ্যাড বেটার হবে, হ্যাঁ অনেকে হ্যাড বেটার দিচ্ছে, হ্যাজ টু হবে না। দেখেন আমি এখানে যদি বলি যে বাইরে, বিকজ ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে তোমার কি ছাতা নেওয়া উচিত নাকি ছাতা নেওয়া বরং ভালো? ছাতা নেওয়া উচিত নাকি ভালো? না, উচিত না। অনেকেই ছাতা নিয়ে বাইরে যায়, মনে করেন যে আপনি গোসল করবেন, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আপনি মনে করেন গোসল করবেন, আপনি কি ছাতা নিয়ে গোসল করবেন? 100% প্রয়োজন, করতেই হবে, না করলে কর্তব্য দায়িত্ব অবহেলা হয়ে যাবে, অপরাধ হবে। সেইটা হলে হচ্ছে কি হয়, অবশ্যই করণীয়, উচিত অর্থে। আর ছাতা নেওয়া ভালো, কেউ অনেকে মেঘ আছে, ধরে নেন যে আমি বাইক চালায় স্কুলে যাব, আমি কি ছাতা নিয়ে যাব? মানে আমার জন্য কিন্তু বাবা মাকে সম্মান করা, এটার কোনো কি নাই, কোনো অপশন নাই, অজুহাত নাই, অবশ্যই করতে হবে। কিন্তু যদি আমি বলি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তা আমি তো ছাতা নিয়ে যাবো না, আমি তো রেইনকোট নিয়ে যাব, তাই না? তবে ছাতা কি সবার জন্য প্রযোজ্য 100%? না। তাহলে এটা হবে নিলে ভালো হয়, নিলে কি ভালো, কিন্তু না নিলে কোনো দায়িত্ব অবহেলা কর্তব্য কিছু হবে না। এই যে এটা হবে হ্যাড বেটার, এটা হবে কি হ্যাড বেটার। মনে করেন যে আমি এখানে বললাম, আর একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে বুঝাই, যে যদি এরকম থাকে, মনে করেন যে এই ধরনের, যে হি ড্যাশ go home because 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 it is getting dark। দেখেন হি ড্যাশ গো হোম বিকজ ইট ইজ গেটিং ডার্ক, বাইরে মানে অন্ধকার হয়ে যাচ্ছে বা বাইরে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ এখানে এ বি। আপনারা বলেন তো এবার এই প্রশ্নটার উত্তর কি হবে, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? যারা এখনো শেয়ার করেন না, একটু বেশি বেশি করে শেয়ার করে আজকের ক্লাসটা একটু সবাইকে ধামাকা দেখাই দিন তো, যে দিন স্যারের ক্লাস আপনারা যে করেন, এই ক্লাসটা আসলে কি ভালো লাগে নাকি, এই ক্লাসে কি মধু আছে কিনা। যদি সত্যিকার অর্থে মধু না থাকে তাহলে তো আর পরের দিন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো না, একটু শুধু লোকজনকে জানাই দেন, ঠিক আছে? মধু যে আছে কি আছে না সেটা একটু লোকজনকে জাস্ট জানিয়ে দেন। দেখেন এইখানে অনেকে উত্তর করতেছেন, আপনারা একটু এই প্রশ্নটার উত্তর 6 নাম্বার লিখে এরকম করেন, প্রয়োজনে এটা 6 লিখে করেন, সবাই উত্তর করেন। দেখেন হি ড্যাশ গো হোম বিকজ ইট ইজ গেটিং ডার্ক। আচ্ছা, অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে তার কি বাইরে মানে বাড়িতে যাওয়া উচিত নাকি গেলে ভালো হয়? গেলে ভালো হয় নাকি উচিত? না, গেলে ভালো হয়। এখন মনে করেন যে সন্ধ্যার পরে মানুষ কাজে বেরোয় না, মনে করেন এই কথা যদি আপনি বলেন যে হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে দেন, তাহলে তো নাইট গার্ডও সন্ধ্যার পরে বাড়ি চলে যাবে, তার নিজের বাড়ি। তাহলে কি হবে বলেন তো? মানে এটা যদি উচিত বা কর্তব্য সবার জন্য পালনীয়, করতেই হবে এমন হয়, তাহলে কি আপনার কাছে ওই নাইট গার্ডও বাড়ি চলে যাবে না? যারা নাইট ডিউটি করে, যারা সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার পর একটু চার দোকানে যায়, তারা সবাই বাড়ি চলে যাবে?
এটা কি উচিত না? গেলে ভালো হয়, কারোর জন্য ভালো, কারোর জন্য ভালো না। সুতরাং এখানে কি নাই, ওইখানে অজুহাত আছে, এটা করলে ভালো হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে হ্যাড বেটার। এই প্রশ্নের উত্তর হবে হ্যাড বেটার। এখন আপনাকে যদি আমি বলি যে আমি এই প্রশ্নটা বাদ দিয়ে এখন আর একটা প্রশ্ন দিয়ে আপনাকে এই জায়গা থেকে প্রশ্ন করলাম, দেখেন আমরা কিন্তু একটা প্রশ্নের কত দিক আলোচনা করতেছি, এটা একটু খেয়াল রাখেন যে হি ইজ অ্যান honest man, honest man, he is an honest man. He dash die, then take bribe, bribe মানে কি? bribe মানে ঘুষ, মানে সে মরে যাবে তবুও ঘুষ নেবে না, ঘুষ নেওয়ার থেকেও সে মরে যাওয়াকে বেশি পছন্দ করে, অধিকতর পছন্দ। তাহলে সে ঘুষ নেওয়ার থেকে এই যে থেকে অধিকতর পছন্দ করে। তাহলে এখানে কি হবে? হি হ্যাজ টু ডাই, হি উড বেটার বা হ্যাড বেটার, না কোনটা হবে? ইউজ টু। বলেন তো আপনারা সুন্দর করে একটু বলে দেন। আর আজকের ক্লাসটা আজ প্রথম দেখলাম, আপনার ক্লাস করলাম, জাস্ট ফ্যান হয়ে গেলাম। তামিনা আক্তার আপু অনেক ধন্যবাদ, আপুকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ড্যাশ ডাই দেন টেক ব্রাইব। এই প্রশ্নটা যদি আপনাকে উত্তর করতে বলি, আপনারা একটু সবাই উত্তর করেন তো। এটা যদি আমি দিই 7 নাম্বার, এটা যদি আমি 7 নাম্বার দিই, তাহলে এই 7 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? যেহেতু তিনি একজন সৎ মানুষ, তাহলে হি ড্যাশ ডাই দেন টেক ব্রাইব। হ্যাড বেটার লিখতেছেন অনেকে, সবাই একটু সঠিক উত্তরটা করার চেষ্টা করেন। উড রেদার, এক্স্যাক্টলি। জুইমনি আপু সহ আপনারা যারা কমেন্ট করতেছেন, উড রেদার লিখতেছেন মুস্তাফিজুর রহমান। এমডি মামুন লিখছে উড বেটার। উড বেটার তো নাই কোথাও, উড রেদার আছে ভাই, উড বেটার হয় না, উড রেদার। সুবর্ণা, হ্যাঁ আচ্ছা, গোলাম রব্বানি ভাই, এবার কিন্তু উড্রেদার হবে, এক্স্যাক্টলি। এইবার কিন্তু কি হবে? এই যে দেখেন তুলনা করা হয়েছে, তুলনা দেন আছে, আর তুলনা করা হয়েছে দুইটা জিনিসের সাথে কম্পেয়ার, তখন এইখানে উড্রেদার হবে, তখন হবে এই প্রশ্নের উত্তর উড্রেদার হবে, তখন এই প্রশ্নের উত্তর উড্রেদার হবে। এখন আপনাকে আমি বললাম যে না, আপনার এটা নাই, এটা প্রশ্নে আসে নাই, প্রশ্নে আসছে এটা, if you want to go abroad for higher study, you dash learn English। এটা কি হবে বলেন? লার্ন ইংলিশ। এটা বলেন, একটা জিনিস শেখেন ভাই, ভালোভাবে শেখেন, এমন ভাবে শেখেন জীবনও আর ভুল হবে না। জীবনও আপনাকে কেউ যতভাবেই মানে চেষ্টা করুক কনফিউজ করতে পারবে না, সুন্দরভাবে শেখেন। এইটার উত্তর, এটা মনে করেন যে আমি বললাম 8 নাম্বার, এই প্রশ্নটার নাম্বার বললাম 8 নাম্বার, এই 8 নাম্বারের সবাই উত্তর করে দেন, এই 8 নাম্বার উত্তর করে দেন, দেখি সবাই পারেন কিনা। রোকসানা আক্তার আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। উড্রেদার দেন হয়, হ্যাঁ উড্রেদার থাকলে দেন হয়, এটা একটা কথা, কারণ যে ওইটা অধিকতর পছন্দ বা তুলনা বোঝানো হয়, আর তুলনা বোঝালে তো দেন দিতেই হয়। আপনারা বলেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে? আমরা এবার ফোকাস করি, দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ, যদি তুমি বাইরের দেশে যাইতে চাও উচ্চশিক্ষার জন্য, তাহলে তোমার কি ইংরেজি শিখলে ভালো হয়, নাকি শেখা অধিকতর ভালো, নাকি শিখতেই হবে নাকি শিখলে ভালো হয়? তুলনা, হ্যাঁ হ্যাড বেটার। খাতিজা আক্তার নাদিরা লিখছে হ্যাড বেটার। আরে ভাই, আপনি মানে শিখলে ভালো হয় তাই, না শিখলে কোনো অসুবিধা নাই। আপনি বাইরের দেশে যাবেন, আপনার ভাষা হবে কি? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। আপনি ইংরেজি না শিখে বাইরের দেশে যায় মানে পড়াশোনা করে আসবেন? সম্ভব সেটা? আপনার তো বাইরের দেশে গেলে সব বাইরের যে ইন্টারন্যাশনাল যত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ যা আছে সবকিছুর ভাষা কি? ইংরেজি। তা আপনি ইংরেজি না গেলে জানলে হায়ার স্টাডিজ কমপ্লিট করতে পারবেন? 100% আপনাকে শিখতে হবে। 100% যখন হয় তখন কিন্তু আপনার হ্যাভ টু বা হ্যাজ টু হবে, যেহেতু এখানে ইউ আছে অবশ্যই এখানে হবে হ্যাভ টু হবে এই প্রশ্নের উত্তর, অন্য কোনোটা কিন্তু হবে না। তাহলে দেখেন একটা জিনিস কত সুন্দর করে আমরা শিখতেছি যে আলটিমেটলি কখন কোনটা হয়, হ্যাড বেটার কখন হয়, হ্যাভ টু হ্যাজ টু কখন হয়, উড রেদার কখন হয়। যদি এরকম না এসে চলে আসে, এখানেও ধরে নেন যে এখানেও কিন্তু ইউ হ্যাভ টু লার্ন ছিল, লার্ন, এই যে হ্যাভ টু দিছি এরপরে কিন্তু LEARN লার্ন ছিল, এটাও কিন্তু V0। তাহলে সব জায়গায় V0। আপনাকে যদি এরকম ভাবে বলা হয় যে I dash swim 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 in the river
ইন মাই পাস্ট, ইন মাই পাস্ট, অতীত অভ্যাস, তাই তো? দেখেন এইখানে কি হবে, এইখানে কোনটা হবে আপনারা একটু বলে দেন তো, এই প্রশ্নের উত্তর কি হবে? এটা মনে করেন 9 নাম্বার, এটা ধরে নেন যে 9 নাম্বার প্রশ্ন, তাহলে 9 নাম্বারে আমি এ বি সি ডি আর ই দিলাম। এইবার কোনটা হবে এটা একটু বলেন তো, এটা বলেন যে এটা কোনটা হবে? এস এম মিডিয়া, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, অনেকে এই উত্তর করতেছেন, কমেন্ট করেন সবাই। মোট কথা দেন থাকলে উইট রেদার হবে। আচ্ছা, হাজেরা খাতুন, আচ্ছা আপনাদেরকে একটু আমি বলি, ডিস্টার্ব করি ক্লাসের ভিতরে, আপনারা একটু সবাই বলেন তো যে ক্লাসটা কেমন লাগতেছে। স্যার আপনি প্রতিদিন ঘন্টায় ক্লাস করান? হ্যাঁ প্রায় করানো হয়। রেবেকা সুলতানা আপু, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। রিমঝিম বৃষ্টি, আমিনা বেগম হ্যাজ টু লিখছে, অনেকে ইউজ টু লিখতেছে। আপনারা একটু বলেন তো যে ক্লাসটা কেমন লাগতেছে, একটু লাভ রিয়াক্ট বা বিভিন্ন রিয়াক্ট একটু ইউজ করেন। আচ্ছা, আমরা কিন্তু সুন্দরভাবে শেখার চেষ্টা করতেছি, সুন্দরভাবে। দেখেন এইখানে বলতেছে যে আই ড্যাশ সুইম ইন দ্য রিভার ইন মাই পাস্ট, মানে অতীতে। আর আমি কিন্তু একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে অতীত অভ্যাস যখন বুঝায়, দেখেন এটাও কিন্তু V0 আছে, এটাও কি আছে? V0 আছে। আমরা তো জানি যে সবগুলোর পরে, এখানে যে কয়টা লিখছি এই সবগুলোর পরেই কি হয়? V0 হয়, সবগুলোর পরে V0 হয়। কিন্তু V0 হলে কি হবে? অর্থটা আপনার জানতে হবে না, কোনটা উচিত, কোনটা করলে ভালো হয়, না করলে কোনো সমস্যা নেই, কোনটা তুলনা করতেছে, কোনটা অভ্যাস। তাহলে এটা যদি পুরনো অভ্যাস বোঝায়, অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে কি? 100% এই প্রশ্নের উত্তর হবে ইউজ টু। 100% এই প্রশ্নের উত্তর হবে ইউজ টু। অনেক ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। হ্যাঁ, কেমন লাগতেছে একটু জানাবেন সবাই, আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা এখনো শেয়ার করেন নাই ভিডিওটা শেয়ার করবেন। আর ফোন তো কাছেই আছে, ফোনটা যেহেতু দেখতেছেন, একটু লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট ইউজ করেন না কেন? একটু ভালো লাগুক আমার, আমি তো দেখতেছি, তাই না? তাহলে এই যে আলোচনা, আমি এই একটা প্রশ্ন আলোচনা করলাম, বলেন তো, এই যে আমার মানে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে, এত জিনিস আপনাদেরকে। এই যে দেখেন, আপনি যখন এই শুধু একটা প্রশ্ন সলভ করবেন, তখন পরীক্ষার হলে এই প্রশ্নটা আবার আসবে না, কিন্তু এই ধরনের আরেকটা প্রশ্ন আসবে ভাই। এটাকেই বলে হচ্ছে বেসিক জেনে টেকনিক্যালি সুন্দরভাবে পড়াশোনা করা, বুঝে বুঝে পড়াশোনা করা। শুধু এই একটা পড়লে কিন্তু কাজ হবে না। আমি এই এক ক্যাটাগরির সবই আজকে দেখাই দিলাম, সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? শাবনুর আক্তার আপু আলহামদুলিল্লাহ লিখেছেন, স্যার সঠিক, অনেকে আলহামদুলিল্লাহ লিখতেছেন। আপনাদেরকে আমি বলবো যে যারা এই যে আলোচনা বুঝতেছেন, তারা একটু পানি লিখে কমেন্ট করে দেন, পানি লিখে কমেন্ট করে দেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পানি লিখে কমেন্ট করে দেন, একটু রিয়াক্ট ইউজ করেন। হ্যাঁ, অনেকে রিয়াক্ট ইউজ করতেছেন, শাবনুর আক্তার আপু অনেকগুলো। আবার এপাশে আমাদের মুস্তাফিজুর রহমান ভাই অসাধারণ ক্লাস লিখেছেন, আব্দুল হাসান লিখছে অসাধারণ ক্লাস, রিমঝিম বৃষ্টি অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এইখানে কিন্তু একটা কি বলা হয়েছে যে she asked me are you happy in your new job, she asked me are you happy in your new job। আমরা যদি এইটাকে একটু সুন্দরভাবে আলোচনা করি, যে দেখেন এটা ছিল ন্যারেশন, she asked, অথবা হ্যাঁ she asked me are you happy in your new job, এটা বলা হয়েছে, ঠিক আছে, এটা বলা হয়েছে। এখন আমরা ন্যারেশন করার ক্ষেত্রে কিছু নিয়ম জানি, তাই না? ন্যারেশন করার ক্ষেত্রে আমরা জানি যে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে, এটাকে বলে হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচটা সর্বদা দেখতে হয় যে কোন টেন্সে আছে, ওই টেন্স অনুযায়ী এইখানে সেইড টু থাকলে সেটা পরিবর্তিত হয়। এটা এইখানে কি আছে? এটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, তার মানে বোঝা যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এখানে আস্ক কিন্তু দেওয়াই আছে। তাহলে এখানে সেইড টু নিয়ে আমার কোনো টেনশন নাই। she asked me, এই পর্যন্ত আমার কিছুই চেঞ্জ করা লাগলো না, কারণ এখানে সেইড টু থাকলে আমরা সেইড টুর পরিবর্তে আস্ক দিতাম, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দিয়ে যুক্ত করতে হয় বলেন তো? এই যে ইনভার্টেড কমাটা, এই ইনভার্টেড কমাটা দিয়ে উঠাই দেবো, উঠাই দিয়ে কি দিয়ে যুক্ত করব? অবশ্যই ইফ অথবা ওয়েদার দিয়ে যুক্ত করতে হয়। আর যদি WH কোশ্চেন থাকে সেটাই বসে যায়। তো এখানে তো আর WH কোশ্চেন নাই, তাই না? তাহলে এটা বসে যাবে না, তাহলে ইফ অথবা ওয়েদার দিয়ে দিলাম। এইবার সর্বদা কি করতে হয়?
সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হয়, সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হয়। তাহলে এই যে দেখেন সাবজেক্ট, এটা হচ্ছে এই সেন্টেন্সের কি সাবজেক্ট। আপনারা মনে রাখবেন যে কোনো সময় ইন্টারোগেট মানে ন্যারেশন করতে গেলে আপনি যুক্ত করার পরেই ওই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজবেন, ওই সেন্টেন্সের সাবজেক্টটাকে আগে আনবেন। এখন এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কোন পার্সন বলেন তো? এটা সেকেন্ড পার্সন। আর আমরা জানি যে যখন সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে, সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হয় তখন এই সাবজেক্টটা যখন ফার্স্ট পার্সন হবে তখন এইখানের সাবজেক্টের সাথে ওটা পরিবর্তন হবে। এই জায়গার সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হয়, মানে এইখানের সাবজেক্টটা যখন ফার্স্ট পার্সন হবে তখন এটা এই অংশেরও সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আর ওই সাবজেক্টটা যখন সেকেন্ড পার্সন হয় তখন এখানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, মানে এখানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। যেহেতু এটা সেকেন্ড পার্সন, এই সাবজেক্টটা যেহেতু সেকেন্ড পার্সন, অবশ্যই এখানে কি হবে? এখানে অবশ্যই এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে সাবজেক্ট না লিখে আমরা এমনিও লিখতে পারি যে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী আর সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে দেখেন এই ইউটা কিন্তু একটা সাবজেক্ট, কিন্তু এটা পরিবর্তন হয়ে যায়, কি হয়ে যাবে? এই মি অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। মানে এটা যেহেতু সাবজেক্ট, এই মি এর সাবজেক্ট কি আই। তাহলে দেখেন বন্ধুরা কিভাবে এই ইউটা আই হয়ে গেল। এখন কি বুঝতে পারছেন? এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এই জায়গায় ছিল ইউ, কিন্তু এখানে হয়ে গেল আই। কেন আই হয়ে গেল? কারণ এইখানে কি সেকেন্ড পার্সন ছিল, আর সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এখন মি কেন হলো না? মি হলো না এই জন্য কারণ যুক্ত করার পরে সর্বদা আছে সাবজেক্ট বসাতে হয়। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই, তাই এখানে আই বসছে। আর আমরা এইবার সাবজেক্টের পরে ভার্ব বসাবো। আমি যার থাকলে ওয়াজ হয়, আর আমরা জানি প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে চলে যায়। তাহলে যেহেতু আর আছে, আমি যার থাকলে ওয়াজ হয়, তাহলে আই এর পরে অবশ্যই ওয়াজ হবে। আবার এখানে কি আছে? হ্যাপি, আই ওয়াজ হ্যাপি, এখানে লিখে দিলাম হ্যাপি। ইন এই যে আবার দেখেন সেকেন্ড পার্সন আছে, এখানে কি আছে? সেকেন্ড পার্সন আছে। এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সনের কোন ফর্ম? সেকেন্ড পার্সনের এবার কিন্তু সাবজেক্টিভ ফর্ম না, এখানে সেকেন্ড পার্সনের পসেসিভ ফর্ম। আর যেহেতু এটা সেকেন্ড পার্সন, চেঞ্জ হবে হচ্ছে মি অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পার্সন কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী, মানে মি অনুযায়ী পরিবর্তন হবে। কিন্তু এইখানে যেহেতু ইউর হচ্ছে পসেসিভ ফর্ম, তাহলে আমারও এই আই এর পসেসিভ ফর্ম ওইখানে বসাতে হবে। আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, আর এখানে নিউ জব শেষে অবশ্যই ফুল স্টপ। তাহলে দেখেন হবে শি আস্কড মি ওয়েদার আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। তাহলে পরিবর্তনগুলো কোথায় হয়েছে আপনারা একটু ফোকাস করেন তো। পরিবর্তন হয়েছে শুধু এইখানে, আর হচ্ছে প্রোনাউন, ভার্ব, প্রোনাউন। আর কি কোথাও কোনো পরিবর্তন হয়েছে? না। তার মানে আপনারা মনে রাখবেন ন্যারেশনে সর্বদা পরিবর্তন হয় কি দিয়ে? আপনি যুক্ত করেছেন, তারপরে প্রোনাউন এবং ভার্ব, আর কোথাও কোনো যুক্ত মানে চেঞ্জ হয় না। প্রোনাউন এবং ভার্ব ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন হয় না। বাকি যা জায়গাতে যা ছিল সবকিছু কিন্তু রয়ে গেছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারতেছেন? অবজেক্ট যদি না থাকে, পান্নু ইসলাম লিখছে অবজেক্ট যদি না থাকে তখন মনে করবেন যে অবজেক্ট আমি। মনে করেন এই যে হি সেইড, সে বলল হাউ আর ইউ। এই যে এই প্রশ্নটা যদি করা হয়, মনে করেন এটা করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি কোনো অবজেক্ট আছে? এক্ষেত্রে অবজেক্ট নাই। ভাই একটা সুন্দর প্রশ্ন করেছে। তাহলে আমরা এখানে দেখি যে এইটা কোন সেন্টেন্স আছে? এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমি লিখবো যে হি আস্কড। এবার হি আস্কড, সে কাকে জিজ্ঞাসা করলো? এই ইউটা কে আসলে? এখানে তো কেউ নাই, আর কেউ নাই মানে আপনি মনে মনে ধরবেন যে হি আস্কড মি। তাহলে আপনি বুঝবেন যে এখানে কি অবজেক্ট হিসেবে মি আছে। তাহলে হি আস্কড, অবশ্যই ডব্লিউএইচ কোশ্চেন আসে, এটাই বসে যাবে। এবার আপনি সাবজেক্টটাকে আগে নিয়ে আসেন ইউ। এই ইউ কাকে ফলো করবে? একে ফলো করবে নাকি একে ফলো করবে? যেহেতু এটা সেকেন্ড পার্সন, অবশ্যই মি কে ফলো করবে, তার মানে আই হবে। তাহলে হি আস্কড মি হাউ আই অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়, তাহলে ওয়াজ, এইটা হবে উত্তর। ক্লিয়ার ভাই? আপনি কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন বলেন যে জি স্যার ক্লিয়ার, একদম ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই
দেন জব না, নিউ জব হবে। যাই হোক, হাউ আই ওয়াজ। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা অনেকেই মনে হয় বুঝতে পারছেন। এইবার দেখেন এই প্রশ্নের হি আস্কড মি সব জায়গায় আছে, হ্যাড নাই, হ্যাড হবে না, কারণ অ্যামিজার থাকলে কি ওয়াজ ওয়ার হয়, তাহলে এখানে হ্যাভ আছে, এটাও হবে না। এখানে ওয়েদার আছে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, এখানে অ্যাম আছে, এটাও হবে না। সুতরাং এটা হবে এই প্রশ্নের উত্তর। দেখেন, হি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। ক্লিয়ার? এভাবে ক্লাস করালে, এভাবে যদি আমি আপনাদেরকে পড়াই, তাহলে আপনারা ভর্তি হবেন না কেন বলেন তো? আপনারা আমাদের অল জব ইংলিশে কেন ভর্তি হবেন না? আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে একটা সুন্দর, এই জায়গা তো পাঁচমেশালি একটা ক্লাস হচ্ছে, আমি একদম টপিক ধরে ধরে যখন এই টপিকটা আপনাকে 2 ঘন্টা পড়াবো, তাহলে ন্যারেশনে আর সমস্যা থাকবে? একটা যদি 10 মিনিটে সমাধান করাই দিতে পারি একটা সুন্দর করে টেকনিক দিয়ে বা বুঝাতে পারি, তাহলে 2 ঘন্টায় কেন পারবো না? প্রয়োজনে এটার উপরে 2টা ক্লাস রাখবো, ন্যারেশনের উপরে। তারপরেও আপনাদেরকে বলবো যে যদি সত্যিকার অর্থে মন থেকে ইংরেজি শিখতে চান, ইংরেজির প্রতি যদি কোনো আপনার ভীতি থাকে, আপনি আমার কোর্সে ভর্তি হন। মাত্র 650 টাকায় কোর্স ফি। 650 টাকা কোর্স ফিতে আপনাকে একদম টোটাল ইংরেজি গ্রামার সহ মুখস্থ পার্ট, মেমোরাইজিং, লিটারেচার, স্পোকেন একদম সবকিছু ক্লিয়ার করে দেব মাত্র 650 টাকায়। কেন ভর্তি হবেন না বলেন ভাই? ভর্তি হবেন না কেন? ভর্তি না হওয়ার কোনো কারণ আছে? আপনারা বলেন যে আপনার ক্লাস দেখে ভালো লাগতেছে না, বুঝতেছি না, তাহলে আমি বলবানি যে না, আপনার বোঝার দরকার নেই, আপনি ভর্তি হওয়া লাগবে না। কিন্তু আপনারা যদি মনে করেন যে বুঝতেছি, তাহলে এই ক্লাসগুলো ভালো করে কেন শিখবেন না? এবং ভালো করে শিখতে গেলে আপনাকে পেইড ব্যাচে এসে টপিক ওয়াইজ একদম 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা টপিক যখন পড়বেন, একদম ফকফকা ঝকঝকা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? পানি 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 হয়ে যাবে। এইবার দেখেন, এইখানে লেখা আছে যে এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ। হিয়ার সুইমিং কি? এই সুইমিংটা এখানে কি? আপনারা একটু কমেন্ট করে জানান তো এখানে সুইমিংটা কি। হিয়ার সুইমিং ইজ, আমরা এখানে লিখে ফেলি আমি এখানে আরো এক্সাম্পল দিই। এ সুইমিং স্নেক, snake beat him। আচ্ছা, এইখানে আবার আমি লিখি যে I saw a swimming girl। আচ্ছা, এবার লিখলাম যে this is a swimming pool। আচ্ছা, তারপরে আমি যদি লিখি যে সুইমিং, SWIMMING, সুইমিং ইজ মাই হবি। আচ্ছা, তারপরে যদি আমি লিখি যে মনে করেন যে লিখলাম I found him swimming, SWIMMING, সুইমিং। আচ্ছা, আরেকটা যদি আমি লিখি যে সুইমিং, SWIMMING, সুইমিং স্লোলি I cross the river, CROSSED, crossed the river। এইখানে এবার দেখেন সুইমিং এর খেলা দেখাই দিচ্ছি, একদম খাপের খাপ, ময়নার বাপ সব মিলে যাবে। ঠিক আছে? সুন্দর করে প্রত্যেকটা জিনিস এত এক্সাম্পল দিয়ে বুঝাবো, আপনার মাথায় না ঢুকার কোনো কারণই থাকবে না। ঠিক আছে? দেখেন, এ সুইমিং, আমরা মনে হয় সবাই জানি ভার্ব প্লাস আইএনজি কিন্তু 2টা জিনিস হয়। ভার্ব প্লাস আইএনজি কখনো হয় জেরান্ড, কখনো এই ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হয়ে যায় তখন এটার নাম হয় জেরান্ড। আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তখন এটার নাম হয়ে যায় প্রেজেন্ট
পার্টিসিপিল, পার্টিসিপিল, তাই তো? আচ্ছা, এটার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপিল। আপনারা কি সবাই চান এই জিনিসটা সুন্দর করে ক্লিয়ার করে দিই? এই জিনিসটা সুন্দর করে ক্লিয়ার করে দিই, আপনারা কি সবাই চান? সবাই চান যদি তাহলে চাই লিখে কমেন্ট করেন, চাই। তাহলে এই প্রত্যেকটা আমি বলে দিচ্ছি, আর আপনারা মনে মনে ভাবেন যে কোনটা কি হবে, মনে মনে ভাবেন। আর আপনারা যদি চান তাহলে আমি এটা অবশ্যই আপনাদের প্রত্যেকটা একদম একদম পানির মতো ঝকঝকা ফকফকা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? খাপের খাপ তানজিলার বাপ একদম মনে করেন যে সুন্দর করে সবগুলো দেখাই দিলে আপনার আর কোনো সমস্যাই থাকবে না এই আইএনজি নিয়ে। তাহলে আপনি একটু আমাকে বলেন যে জি স্যার, জি স্যার আমরা চাই। তাহলে যারা চান তারা একটু বলেন আমি আচ্ছা, খাপের খাপ ইংলিশ গ্রামারের বাপ। আচ্ছা, তাহলে আমি অবশ্যই এই সবগুলো ক্লিয়ার করে দেবো। অনেকেই চান লিখছেন, অনেকেই চাই লিখছে, চাই চাই চাই, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে নাম্বার দিই, আগে নাম্বার দিই। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আমরা এই প্রশ্নটা পরে আলোচনা করি। এটা আলোচনা মানে এটা আমরা পরে আলোচনা করি। আপনাদেরকে আগে আমি বলি যে ভার্বের সাথে আইএনজি থাকলেই আমাদের মাথার ভিতর ঘুরপাক খায়, এটা কি জেরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপিল হবে। এখন আপনাদের আমি বলি যে প্রেজেন্ট পার্টিসিপিল যদি হতে হয় তাহলে নিঃসন্দেহে এটা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কি করবে, তথ্য দিবে। কারণ প্রেজেন্ট পার্টিসিপিল হতে গেলে তাকে তো আগে হতে হবে, অ্যাডজেক্টিভ হতে হবে। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিলেই তো অ্যাডজেক্টিভ হয়, তাই না? তা না হলে তো আর অ্যাডজেক্টিভ হয় না, তা না হলে আর অ্যাডজেক্টিভ হয় না। দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝালেই তখন অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, আর জেরান্ড যদি হতে হয় তাহলে জেরান্ড হচ্ছে সেইটা যে ভার্বকে কি বা কাকে দ্বারা, জেরান্ড হচ্ছে নাউন হিসাবে কাজ করবে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা যদি আইএনজির জায়গায় থাকে ওইটা হয়ে যাবে জেরান্ড, ওইটা হয়ে যাবে জেরান্ড। আর একটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কম্পাউন্ড নাউন, যেটার নাম হলো কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনগুলো, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন, এই কম্পাউন্ড নাউনগুলো সর্বদা জেরান্ড হয়, সর্বদা কি হয়, জেরান্ড হয়। কম্পাউন্ড নাউন কেমন? কম্পাউন্ড নাউন আমি যদি বলি সুইমিং পুল, সুইমিং পুল, এটা একটা কম্পাউন্ড নাউন, কারণ এর নামই সুইমিং পুল। আমি যদি বলি রিডিং রুম, রিডিং রুম, কম্পাউন্ড নাউন। আমি যদি বলি যে ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক। আমি যদি বলি সিলিং ফ্যান, এখানে সিলিং, CEILING, সিলিং ফ্যান। এই যে কথাগুলো, এইগুলো কিন্তু আসলে কি কম্পাউন্ড নাউন, কারণ এটা ওই জিনিসটার নামই ওই, মনে করেন সুইমিং পুলের নামই সুইমিং পুল, এইটার নামের সাথে এখানে কোনো কিছু যুক্ত হয়ে ওইটা কাউকে কোনো কিছু বুঝাচ্ছে এমন না। এই যে মনে করেন সুইমিং পুলের নামই সুইমিং পুল। রিডিং রুম, আমাদের তো রিডিং রুম আছে, বা স্লিপিং রুম আছে না, স্লিপিং রুম আছে। ওয়াকিং স্টিক মানে হাঁটার জন্য যে লাঠি, ওইটাকেই তো, যে হাঁটার জন্য যে মানুষের, বৃদ্ধ মানুষের যে লাঠিটা থাকে, ওর ইংরেজি নাম কি? শুধু স্টিক। তো স্টিক মানে তো লাঠি, কিন্তু হাঁটার লাঠি, তার মানে ওয়াকিং স্টিক। আবার যদি মনে করেন যে সিলিং ফ্যান, এই যে ফ্যান, উপরে যে ফ্যানটা আছে, এই ফ্যানটার নাম কি? শুধু ফ্যান বোঝালে কি এই ফ্যানকে বোঝায়? এর নামই সিলিং ফ্যান। সুতরাং এই নাউনের সাথে ওইটা যখন থাকে তখন এইগুলো জেরান্ড হয়ে যায়, এটা নিয়ে কোনো টেনশনের আপনার কারণ নাই। তাহলে সুইমিং পুল, রিডিং রুম, ওয়াকিং স্টিক, সিলিং ফ্যান বা রিডিং টেবিল। এই যে মনে করেন যে ফ্রাইং প্যান মানে কি? যে প্যানে ভাজা হয়, সব প্যানকে বোঝায় ফ্রাইং প্যান, এটার নামই। আপনি দোকানে যে ওই প্যানকে কি প্যান বলেন শুধু? আপনি তো বলেন ভাই একটা ফ্রাইং প্যান দেন। তা ফ্রাইং প্যান যদি আপনি বলেন, আপনি দোকানে যেয়ে কি বলেন যে ভাই আমার একটা রিডিং টেবিল লাগবে, বা আমার একটা মনে করেন যে সিলিং ফ্যান লাগবে। আপনি কি যাই বলেন যে ফ্যান লাগবে? তা ফ্যান লাগলে তখন শোনে না যে টেবিল ফ্যান নাকি সিলিং ফ্যান, কোন ফ্যান, নাকি খাঁচা ফ্যান, নাকি ফ্যান, আর কি স্ট্যান্ড ফ্যান, অনেক কিছুই বলবে। তাহলে দেখেন এইগুলো সর্বদাই কি হবে? এইগুলো সর্বদাই হবে জেরান্ড, এইগুলো সর্বদাই হবে জেরান্ড। তাহলে ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, এইবার আমরা দেখবো যে কে কার সম্পর্কে তথ্য দিচ্ছে কি দিচ্ছে না। আই ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পেলাম। আই ফাউন্ড হিম মানে আমি তাকে দেখলাম বা খুঁজে পেলাম কোন অবস্থায়? সুইমিং।
আই ফাউন্ড হিম সুইমিং, মানে এই সুইমিংটা এর সম্পর্কে তথ্য দিচ্ছে, এই হিম সম্পর্কে, যে আই ফাউন্ড হিম সুইমিং, আমি তাকে দেখলাম সাঁতাররত অবস্থায়। তার মানে আমি তাকে যখন দেখলাম তখন সে কি করতেছিল, সাঁতার কাটতেছিল। তাহলে এই যে নাউন বা এটার প্রোনাউন, এটার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না, এর অবস্থা। তাহলে যদি নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বুঝায় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে না, কারণ এই হিম সম্পর্কে তথ্য দিছে। আর যখনই এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে তখনই এর নাম হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। সবাই একটু সুন্দর করে লিখে নেন। এই যে প্রথম যেটা আমরা সমাধান করতেছি 2 নাম্বার, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই সুইমিংটা প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? কাল কাল সিদ্ধান্ত হবে তবে বাতিল হওয়ার। আচ্ছা যাই হোক, এইখানে আমরা আসি, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। পরেরটাই এবার, আই স এ সুইমিং গার্ল, আই স এ সুইমিং গার্ল। আচ্ছা সুইমিং গার্ল নামে কোনো গার্ল আছে? মানে আপনাকে কি কেউ বলি যে এই দেখো একটা সুইমিং গার্ল, এর নাম সুইমিং গার্ল, মানে কাউকে সুইমিং গার্ল বলে ডাকি না। গার্ল তো গার্ল, সুইমিং গার্ল নামে আসলে কোনো গার্ল বা এরকম কোনো নাম হয় না। তাহলে দেখেন আমরা যদি এখানে দেখি যে সুইমিং গার্ল মানে আই স গার্ল, সাঁতাররত একটা বালিকাকে আমি দেখলাম, একটা বালিকাকে, যে বালিকাটা কি করতেছিল, সাঁতার কাটতেছিল। তার মানে সাঁতার কাটতেছিল এমন অবস্থায় আমি একটা মেয়েকে দেখলাম। তাহলে এই যে মেয়ের সম্পর্কে একটা তথ্য, মেয়ের অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। এটাও কি হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটাও হবে প্রেজেন্ট পার্টিসিপল। দিস ইজ এ সুইমিং পুল, দিস ইজ এ সুইমিং পুল। তাহলে সুইমিং পুলই তো এর নাম রে ভাই, এখানে তো কোনো খেলা নাই। তাহলে এই সুইমিং পুল এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই হবে জেরান্ড। এই সুইমিং পুল এটা হবে জেরান্ড, এটা হবে জেরান্ড। তাহলে সুইমিং পুলের সুইমিংটা হবে জেরান্ড। এইবার যদি এইখানে আমরা আসি, সুইমিং ইজ মাই হবি, তাহলে আমার হবিটা কি, আমার হবি কি, এই যে ইজ মাই ড্যাশ ইজ মাই হবি, কিছু একটা আমার হবি, আমার হবিটা কি সুইমিং। তাহলে সুইমিং যদি আমার হবি হয় তাহলে এই সুইমিংটা আমার কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া গেছে, এটাই তো সুইমিং, তাই না? তাহলে এই যে দেখেন সাবজেক্টের জায়গায় আছে, মানে নাউনের জায়গায়, সুতরাং এটা হবে অবশ্যই জেরান্ড। এটা অবশ্যই কি হবে জেরান্ড, এটা অবশ্যই কি হবে জেরান্ড হবে। তাহলে আপনারা সবাই লিখে নেন, এটা হবে জেরান্ড। এইবার যদি আমরা আসি এইখানে, এইখানে কি আছে, সুইমিং স্লোলি আই ক্রসড দ্য রিভার। আমরা জানি এই যে দেখেন ভার্ব, এই ভার্বটাকে যদি আমরা ফোকাস করি, আই ক্রসড দ্য রিভার, সুইমিং স্লোলি আই ক্রস দ্য রিভার, এই ভার্বকে যখন কিভাবে দিয়ে প্রশ্ন করা হয়, কিভাবে, এটা দিয়ে প্রশ্ন করেও যদি আপনি উত্তর পান, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলেও সেটা হয় জেরান্ড, সরি সেটা হয় পার্টিসিপল, সেটা হয়, যদি আপনি কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পান, কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান সেটা হবে পার্টিসিপল। তাহলে কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সেটা হবে পার্টিসিপল, পার্টিসিপল। তাহলে এটা কি হবে, এখানে যদি আপনি প্রশ্ন করেন, এখানে যদি আপনি প্রশ্ন করেন যে আঙ্কেল আসছে, তো এভাবে যদি আপনি প্রশ্ন করেন তাহলে এটা ই করেন, সমস্যা নেই, গুনে দেন। হ্যাঁ আচ্ছা 14,000 আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এইখানে যদি আমরা এখানে বলি যে আই ক্রস দ্য রিভার, আমি রিভার কি করলাম, পাড়ি দিলাম, নদীটি পাড়ি দিয়েছিলাম বা অতিক্রম করেছিলাম। কিভাবে, এই যে সুইমিং স্লোলি, আস্তে আস্তে সাঁতার কেটে। কিভাবে, তাহলে আস্তে আস্তে সাঁতার কেটে। এবার এটাও হবে পার্টিসিপল, এটাও হবে পার্টিসিপল। আচ্ছা এরপরে আমরা কাম টু দা পয়েন্ট, আমাদের এইখানে চলে আসি। এ সুইমিং স্নেক বিট হিম। আচ্ছা সুইমিং স্নেক নামে কোনো স্নেক আছে, সুইমিং স্নেক নামে কি কোনো স্নেক আছে বলেন তো? না। সুইমিং স্নেক বোঝাচ্ছে হচ্ছে সাঁতাররত একটি সাপ, একটা সাপ, যে সাপটা সাঁতার কাটতেছে, মানে ওই সাপের অবস্থাটা বোঝাচ্ছে, একটা সাপ যে হচ্ছে কি করতেছে, সাঁতার কাটা অবস্থায় আছে। সুতরাং এই স্নেক সম্পর্কে এটা একটা তথ্য, এই স্নেক সম্পর্কে এটা একটা তথ্য। আর যখনই স্নেকটা কি সাপ, তাহলে সাপ একটা নাউন, নাউন সম্পর্কে যখন তথ্য দেওয়া হয়ে যাচ্ছে এটাও হয়ে যাচ্ছে একটা পার্টিসিপল, এটা হয়ে যাচ্ছে একটা পার্টিসিপল, এটা পার্টিসিপল মানে
প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি হলে কোন পার্টিসিপল হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে এইখানে যে সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ, এইখানের এই সুইমিংটা কি বলেন তো? এই সুইমিংটা 100% গ্যারান্টি। আপনি উইদাউট এনি ডাউট এটা দাগাবেন, এইটা এই যে এটা দাগাবেন পার্টিসিপল, 1000% গ্যারান্টি। যদি কেউ এর ব্যত্যয় বলে সে ভুল বলছে, আপনি সঠিক আছেন, এইটাই নিয়ম। সুতরাং এইখানে হবে স্যার ইংলিশ ক্লাস এতই ভালো লাগলো, ইংলিশ সাবজেক্টের প্রেমে পড়ে গেছি, পানি পানি লাগে, বা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এবার কি ক্লিয়ার এই জিনিসগুলা? এই জিনিসগুলা যদি ক্লিয়ার হয়, আপনাদের জন্য আমার ধাঁধা, আপনার জন্য আমার ধাঁধাগুলোর উত্তর দিবেন, ঠিক আছে? ক্লিয়ার যদি হয়। আচ্ছা, আমি যদি বলি এইখানে যদি বলি যে হি ইজ studying in his reading room। দেখি আপনারা কি শিখলেন এতক্ষণে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে 2 নাম্বার দিলাম যে I অথবা he saw me reading। আচ্ছা, এখন যদি আমি বলি যে বিতে বললাম যে reading books is my habit, ঠিক আছে, দিলাম। এরপরে এটা বি না, এটা 3 নাম্বার, তাই তো? এটা এবার দিলাম 4 নাম্বার যে I found a reading boy in the library, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কি বলবো কিছু? আচ্ছা, এই কয়টা দিয়েই আপনি বলেন যে না, আরেকটা বলি যে reading books you can gather gather knowledge, knowledge। আজকে আপনাদের যে কি সুন্দর একটা ক্লাস হচ্ছে, এটা কে বুঝতেছেন কে বুঝতেছেন না আমি জানি না। আপনারা এই যে 1 নাম্বার, 2 নাম্বার, তারপর এই যে 3 নাম্বার, 4 নাম্বার এবং এই 5 নাম্বার, এই রিডিং গুলো কোনটা কি একটু উত্তর করে দেন তো, দেখি আপনারা পারেন কিনা, আপনাদের কনফিউশন দূর করতে পারে কিনা আপনাদের দিন ইসলাম ভাই। দেখেন তো, কোনো অসুবিধা নাই তো স্যার? ওকে, ওইখানে থাক ওই করা লাগবে না, এখানে আঙ্কেলের সাথে ওকে কিছু বললো? আচ্ছা, ঠিক আছে। তাহলে হি ইজ স্টাডিং ইন হিজ রিডিং রুম, হি স মি রিডিং বুকস ইজ মাই হবি, আই ফাউন্ড এ রিডিং বয় ইন দ্য লাইব্রেরি, রিডিং বুকস ইউ ক্যান গ্যাদার নলেজ। সবগুলো রিডিং দিয়ে আপনাদের কত সুন্দর করে এই জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন তো, এখানে তুহিবুল ইসলাম জেরান্ড পার্টিসিপল, তামিনা আক্তার জেরান্ড পার্টিসিপল, জেরান্ড 5 নাম্বারেরটা কি জেরান্ড বলেছেন? ও মাই গড, কি শেখালাম এতক্ষণে, 5 নাম্বার। আচ্ছা, অনেকেই উত্তর করতেছেন, সবাই একটু উত্তর করেন সবাই। রিজবি সরকার, ঋতু, হাফসা জাহান, মাশাআল্লাহ, অনেকেই উত্তর করতেছেন। মাহিয়া মাহি 2 লিখছে পার্টিসিপল। আপনারা এগুলো লিখে রাখেন ভাই, আপনাদেরকে ভাই এবং বোনেরা এই জিনিসগুলো লিখে রাখেন। এত সুন্দর জিনিস, এইভাবে আলোচনা ফ্রিতে আমি গ্যারান্টি দিচ্ছি, আই অ্যাসিওর ইউ, আই গ্যারান্টি ইউ, ইউ উইল নেভার ফাইন্ড দ্যাট কাইন্ড অফ লাইভ অ্যান্ড ফ্রি ক্লাস নেভার ইন দ্য অনলাইন প্ল্যাটফর্ম। পাবেন না, বলে দিলাম। এতগুলো দিয়ে ব্যাখ্যা করে কেউ বুঝাবে না, তা আমি বলে দিলাম, কেউ বুঝাবে না। লিখে রাখেন, এক্সাম্পল গুলো লিখে রাখেন, কাজে লাগবে। আমরা এবার আসি যে কোনটা কি। হি ইজ রিডিং ইন হিজ রিডিং রুম, তাহলে রিডিং রুম, তাহলে রিডিং রুম তো নামই রিডিং রুম, না মানে তো রুম আছেই। সুতরাং এটা একটা কম্পাউন্ড নাউন, এটা হবে জেরান। কে কয়টা পার্সেন্ট, 5-এর ভিতর কে কত পেয়েছেন আমাকে জানাবেন, ঠিক আছে? 5-এর ভিতর কে কত পেয়েছেন সেটা জানাবেন। জেরান, এটা হবে জেরান। হি স মি রিডিং, সে আমাকে দেখলো। কোন অবস্থায় দেখলো? এই যে যখন আমি পড়তেছিলাম। হি স মি রিডিং মানে আমার অবস্থা, আমাকে যখন দেখলো তখন আমি কি করতেছিলাম? পড়তেছিলাম, তাই না? তাহলে সে আমাকে দেখলো
পড়ারত অবস্থায়। সুতরাং এটা কিন্তু আমার দোষ গুণ অবস্থা, আমি কোন অবস্থায় ছিলাম, পড়তেছিলাম। সুতরাং এটা মি মানে প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভ হয়ে যায় তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আমরা আসি রিডিং বুকস। রিডিং বুকস ইজ মাই হবি, মানে বই পড়া আমার হ্যাবিট। আচ্ছা, হ্যাবিট বানানে তো একটা বি হবে, ঠিক আছে, এই সে বিআইটি, হ্যাবিট বানানে একটা হবে, ঠিক আছে। আচ্ছা, এই সে বিআইটি, হ্যাবিট। আচ্ছা, এইবার যদি আমরা দেখি যে রিডিং, আচ্ছা এইখানে যদি আমি বলি যে আমার হবি কি, আমার হবি কি, ভার্বকে আমি যদি প্রশ্ন করি যে আমার শখ কি, আমার শখ কি বুকস নাকি রিডিং, আমার শখ কি রিডিং বুকস নাকি শুধু রিডিং। এখানে যদি আমি বলি যে আমার শখ হচ্ছে রিডিং, নাকি বই সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে, বইয়ের কোনো তথ্য, রিডিং, এই বই সম্পর্কে কি কোনো তথ্য দেওয়া আছে রিডিং? না, আমি যখন ভার্বকে প্রশ্ন করতেছি আমার শখ কি, তখন বলা হচ্ছে রিডিং বুকস, বই পড়া। এই পুরোটা মিলেই কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। বই পড়া আমার শখ, বই আমার শখ, মানে বইগুলো আমার শখ। এটা কি হতে পারে? এটা কি হতে পারে যে বুকস ইজ মাই হবি? হতে পারে না। তার মানে এইটাও দেখেন সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আর ভার্বের আগে সাবজেক্ট হিসেবে যখন কাজ করে তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে অবশ্যই নাউন। আর যখন এটা নাউন হয়ে যাবে এটা হয়ে যাবে জেরান। এটা হয়ে যাবে কি? জেরান। 100% জেরান, 100% জেরান। কোনো কনফিউশন নাই। যে বলবে সে কি বলতেছে আপনি জানেন না, আমরা চাকরির পরীক্ষা দিছি, জানি, ঠিক আছে। জীবনে আর জেরান পার্টিসিপেল ভুলবো না। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আই ফাউন্ড এ রিডিং বয় ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরির ভিতরে পড়ারত একটা ছেলেকে খুঁজে পেলাম। মানে আমি যখন ছেলেটাকে খুঁজে পেলাম তখন সে কি করতেছিল? তখন সে পড়তেছিল। সুতরাং এই রিডিংটা এই বয় সম্পর্কে তথ্য, বয়ের অবস্থা বুঝাচ্ছে। এইটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। 4 নাম্বারটা প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আমরা আসি রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে বা বই পড়ে ইউ ক্যান গ্যাদার নলেজ, ইউ ক্যান গ্যাদার নলেজ। তাহলে তুমি জ্ঞান অর্জন করতে পারো, তুমি জ্ঞান অর্জন করতে পারো। কিভাবে? কিভাবে জ্ঞান অর্জন করতে পারো? তুমি কিভাবে জ্ঞান অর্জন করতে পারো? রিডিং বুকস, বই পড়ে। তা আমি বলেছিলাম যে কিভাবে দিয়েও যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, এই কিভাবে অ্যান্সার সেটাও কিন্তু হবে পার্টিসিপল, সেটার উত্তর কি হবে? পার্টিসিপল। আর আপনারা যদি বলেন যে ভাই এটা তো সেন্টেন্স নাউন হিসাবে, আরে ভাই এই যে তো ভার্ব, ভার্বের তো এই যে সাবজেক্ট, তো এইটুক কি, এই যে তো সাবজেক্ট আছেই, তাহলে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখেন তো যে ইউ ক্যান গ্যাদার, তুমি অর্জন করতে পারবে, কি অর্জন করতে পারবে, কাকে অর্জন করতে পারবে? কখনোই রিডিং বুকস কি আসবে উত্তর? কখনোই আসবে না। সুতরাং এটা জেরান্ড হওয়ার 0% সম্ভাবনা, সম্ভাবনা আছে 0%, ঠিক আছে। সুতরাং কিভাবে দিয়ে প্রশ্ন করেন যে ইউ ক্যান গ্যাদার নলেজ, রিডিং বুকস মানে লেখাপড়ার মাধ্যমে বা লেখাপড়া করে ইউ ক্যান গ্যাদার নলেজ, তুমি জ্ঞান অর্জন করতে পারো। তুমি কিভাবে জ্ঞান অর্জন করতে পারো? রিডিং বুকস, বই পড়ে। তাহলে এইটাও হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল। এবার বলেন যে আপনারা কে কত পেয়েছেন, কে কত পেয়েছেন আমাকে একটু জানান। আমি সবারটা দেখবো, এই 5টার ভিতর কার কয়টা হয়েছে সবাই দেখেন। 5টা কাদের রাইট হয়েছে, 4টা কাদের রাইট হয়েছে একটু বলেন, কার কয়টা হয়েছে বলেন। আর এই যে সিঙ্গেল একটা প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন আলোচনা করলাম, এখন কি আমারে আপনারা গালি দিবেন না যে স্যার 7 নাম্বারে এতক্ষণ সময় ব্যয় করলেন, আমরা অনেক প্রশ্ন সলভ করতে পারতাম, এত সময় গালি দিবেন না? দেন একটু গালি। আর এবার ক্লাসের ভ্যালুটা বোঝেন যে আসলে একটা প্রশ্ন দিয়ে কি করাই দিলাম আপনাদেরকে। এই জিনিসগুলো যারা না বুঝে পড়তেছেন ভাই, সারা জীবন জেরান পার্টিসিপল করবেন, হাঁ করে থাকবেন, জীবনেও ক্লিয়ার হবে না, জীবনে এইভাবে কেউ বোঝাবে না আপনাকে, জীবনেও এত এক্সাম্পল দিয়ে, এক্সাম্পল বই নিয়ে আসবে, অমুক নিয়ে আসবে, তমুক নিয়ে আসবে, ও ভাই এটা পড়তে পড়তে আর এটা অর্জন করা লাগছে, টাইম ইনভেস্ট করা লাগছে জীবন থেকে। অনেক মানুষের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েই আজকে কিন্তু এখানে এই জিনিসগুলো আপনাদেরকে লিখে আমি বুঝাতে পারতেছি। এমন না যে হুট করে হয়ে গেল, দাঁড়ায় গেলাম আর ক্লাস নিয়ে নিলাম, অত সস্তা জিনিস এ না, ঠিক আছে। সুতরাং এই জায়গায় আপনাদের সবাইকে মূল্যায়ন করতে হবে। 4টা হয়েছে, 4-5টা, হ্যাঁ অসাধারণ ক্লাস। 4টা হয়েছে, 5টা হয়েছে, সেজু আহমেদ উজ্জ্বল ভাই লিখছে 5টা হয়েছে, মাশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ পার্টিসিপল থাকে, কোনটা দেব? 100% পার্টিসিপল দিবেন,
100%। এই জায়গায় যদি থাকে ওই রোলিং স্টোন যদি থাকে 1000% গ্যারান্টি পার্টিসিপেল দেবেন। 1000%। 1000% তো হয় না, 100% হয়। কারণ যারা আপনাকে বলছে যে অ্যাডজেক্টিভ দিতে, তারা এই পর্যন্ত কেউ কোনোদিন চাকরির পরীক্ষায় টেকে নাই, কোনোদিন চাকরির পরীক্ষা দেয়ও নাই। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ঠিক আছে? সুতরাং চাকরির পরীক্ষায় যারা টেকছে এদের কথাগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি গ্রান্ট হয়, কারণ তারা জানে, তারা বাসায় এসে হিসাব করে কোনটা হয়েছে কোনটা হয় নাই। ওই কাটমার্ক যখন হয় তখন বোঝে যে আমার কোনটা হওয়ার কারণে আমি টিকছি, কোনটা না হওয়ার কারণে। এই কনফিউশন কোশ্চেন কোনটা হয়েছে কোনটা হয় নাই এটা আমরা বুঝি মাথায়, প্রতিদিন পরীক্ষা দিই। গত 3 মাসের এমন একদিন নাই যে ঢাকায় যায়নি, প্রত্যেক দিন শুক্র শনি ঢাকায়, প্রত্যেক। এই গত 3 মাস টানা শুক্র শনি ঢাকায় যাওয়া লাগে, ঢাকায় বসে পরীক্ষা দিতে হয়। ঢাকায় এত জ্যাম এত খরচের ভিতর দিয়ে ঢাকায় যেয়ে বসে পরীক্ষা দেওয়া, এগুলো ভাই এক্সপিরিয়েন্স, এগুলো বোঝা যায়। পরীক্ষা যখন রেজাল্ট দেয় তখন আপনাদেরকে দেখায় না? তাহলে এই যে বিষয়গুলো, এইগুলো অবশ্যই আপনি পার্টিসিপেল দিবেন। পার্টিসিপেল না থাকলে জেরান্ট দিবেন, মানে দিবেন ওই তখন অ্যাডজেক্টিভ দিবেন। হ্যাঁ, যদি বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি অ্যাডজেক্টিভ দিবেন, এর আগে দিবেন না, ঠিক আছে? তাহলে আমরা যাই পরের প্রশ্নে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই আলোচনাটা ক্লিয়ার হলে আপনারা বলবেন যে জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। আই নো হোয়ার হি লিভস, এই যে জিনিসগুলো, আরে আজকে তো কি বলবো, খেলা জমে গেছে। এমন জায়গায় আসতেছে এমন এমন প্রশ্ন, স্যার এরপরে কি আবার ক্লাস আছে নাকি? ও আচ্ছা, আজকে কি বলবো, আজকে তো এগুলা পার্টিসিপেল হবে। আমি দেখেন এইটা ব্যাখ্যা করে আজকে শেষ করে দিই, ঠিক আছে? দেখেন এইখানে আই নো, আমি জানি। দেখেন এটা একটা সাবজেক্ট, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আবার দেখেন এইখানে এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, এটা একটা কি ক্লজ, দুইটা ক্লজ। আমরা জানি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে কি হয়, ক্লজ হয়। এখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি এখানে যদি দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজ থাকলে আপনি 100% গ্যারান্টি, 100% এটা সিম্পল নয়, সিম্পল নয়, সিম্পল নয়। তার মানে ক্লজ দুইটা থাকলে এটা 100% সিম্পল নয়, মানে একাধিক ফাইনাইট ভার্ব থাকলে আপনি 100% বুঝে যাচ্ছেন যে এটা সিম্পল নয়। তাহলে হয় কমপ্লেক্স, হয় কমপ্লেক্স, না হয় এটা কি হবে, কম্পাউন্ড, না হয় কম্পাউন্ড, না হয় কম্পাউন্ড। তা আমরা জানি যে কম্পাউন্ড হওয়ার জন্য যা দরকার তা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে অ্যান্ড, বাট, অর, সো, আদারওয়াইজ, আদারওয়াইজ, বা ইয়েট, বা এলস, এইগুলো, ঠিক আছে? এইগুলো থাকলে কি হয়, এইগুলো এই যে আমি যে কটা লিখে দিছি লিখে নেন। কম্পাউন্ড হতে গেলে, কম্পাউন্ড হতে গেলে অ্যান্ড, বাট, অর, সো, আদারওয়াইজ, ইয়েট এবং এলস, এইগুলো থাকলে কি হয়, এইগুলো থাকলে কম্পাউন্ড হয়। এখন কমপ্লেক্স হতে গেলে কি লাগে, কমপ্লেক্স হতে গেলে যা লাগে তাও আমি লিখে দিই। কমপ্লেক্স হতে গেলে লাগে ইফ, ইফ, আনলেস, ইফ, আনলেস, দো, অলদো, দো, অলদো, অলদো, সিন্স, সিন্স, as, what, who, when, where, how, তারপরে হচ্ছে যে till, until, তারপরে হচ্ছে as soon as, lest, এরকম ভাবে যা কিছু আছে রিলেটিভ প্রোনাউন সহ, দ্যাট, হ্যাঁ, দ্যাট, এইগুলো থাকলে এইগুলো হচ্ছে কমপ্লেক্স হয়। কারণ এই কনজাংশনগুলোর নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে সর্বদা কমপ্লেক্স সেন্টেন্স হয়। সাবঅর্ডিনেটিং মানে কমপ্লেক্স, আর এইগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং থাকলে কম্পাউন্ড। সুতরাং এইটা কি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এটা নির্ধারণ করবে হলো এই যে দেখেন একটা হোয়ার আছে, তার মানে এটা কমপ্লেক্সও হতে পারতো, কম্পাউন্ডও হতে পারতো, যেহেতু একাধিক ক্লজ আছে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একাধিক আছে। সুতরাং এই ক্লজের মাঝখানে এখানে কি আছে, ওয়্যার আছে, ওয়্যার। ওয়্যার কি এই যে অ্যান্ড, বাট, অর, সো এর মধ্যে আছে, অ্যান্ড, বাট, অর, সো, তাহলে এটা কম্পাউন্ড হবে না। যেহেতু এইখানে দেখেন এই যে ওয়্যার আমি লিখেছি, এইখানে 100% এটা কি হবে, কমপ্লেক্স, 100% এটা কি হবে, কমপ্লেক্স হবে। তাহলে আমরা এখানে নিঃসন্দেহে দাগাই দিতে পারি যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। জিনিসটা কি ক্লিয়ার হলো?
জিনিসটা কি ক্লিয়ার হলো? এখন কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনারা পারবেন? যদি পারেন আপনাদেরকে আমি এবার টেস্ট নিয়ে একটু কি করব, টেস্ট নেব। দেখেন আমি যদি বলি, এরকম বলি যে লুক লুক বিফোর ইউ লিপ, লুক বিফোর ইউ লিপ লিপ, এটা কোন সেন্টেন্স বলেন তো? এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স? আরো একটা দিই, ডু অর ডাই, এটা কোন সেন্টেন্স বলবেন? 3 নম্বরে ডেসপাইট বা ইন স্পাইট অফ হিজ poverty in spite of his poverty he is honest ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার কি 2 নাম্বার কি 3 নাম্বার কি? সুন্দর করে আপনারা ক্লাস করে দেন, সুন্দর করে উত্তর করে দেন যে লুক বিফোর ইউ লিভ এটা কোন সেন্টেন্স, তারপরে ডু অর ডাই ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। দেখি আপনারা কে কে পারেন, কোনটা কি হবে একটু সুন্দর করে নাম্বার দিয়ে বলেন। নাম্বার দিয়ে না বললে তো আমি বুঝবো না, নাম্বার দিয়ে। আর আপনারা এই যে এতক্ষণ যে ক্লাস যারা করতেছেন, এরা কি এরকম ক্লাস করে আপনাদের জীবনের সব থেকে ভীতিকর যে বিষয়টা ইংরেজি, এই ইংরেজি ভীতি দূর করতে চান? যারা দূর করতে চান তারা একটু কমেন্ট করে জানান যে স্যার ভর্তি হতে চাই। আমি আপনাদেরকে নিয়ে একটা ব্যাচ তৈরি করতেছি, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে একটা কি করতেছি, ব্যাচ তৈরি করতেছি। স্যার ভর্তি হতে চাই। কত টাকায় ভর্তি? মাত্র 650 টাকায় ভর্তি। মাত্র 650 টাকায় আপনি এরকম গ্রামার যদি শেষ করতে চান, একদম 70+ ক্লাস দিয়ে, 70+ ক্লাস, যেখানে গ্রামার থাকবে, যেখানে মেমোরাইজিং পার্ট থাকবে, ইংলিশ লিটারেচার থাকবে, যেখানে অলসো আপনি পাবেন স্পোকেন ইংলিশ। অবশ্যই আপনি স্পোকেন ইংলিশ এখানে ফ্রিতে পেয়ে যাবেন মাত্র 600 টাকার, মানে 650 টাকার প্যাকেজ। কারো যদি অসুবিধা হয় আপনারা আমার আইডিতে দরকার দিন ইসলাম হচ্ছে আমার নাম। যদি দিন ইসলাম না আসে পাশে লিখে দেবেন সুখী মানুষ, সার্চ দিবেন, দেখবেন যে আমার আইডি চলে আসছে। কারো যদি প্রয়োজনে টাকা পয়সা বা অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন, আমি হেল্প করব তাকে। অবশ্যই আমি চাইবো যে টাকার জন্য এমন কোনো বন্ধু বান্ধব বা আমার ভাই ব্রাদার না থাকুক যে ভর্তি হতে পারতেছে না, এটা যেন না হয়। এটা আমি চাইবো যে সবাই ভর্তি হতে পারুক, টাকা কারোর জন্য কোনো সমস্যা যেন না হয়। মাত্র 650 টাকা, এরপরেও যদি কারো বেশি হয়ে যায় আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি, আমি ভর্তি করাই নেব, কোনো অসুবিধা নাই। তাহলে এরকম ক্লাসে যারা আপনারা সুন্দরভাবে জানতে চান, শিখতে চান, বুঝতে চান, এইভাবে যদি ধরে ধরে শেখানো হয় তাইলে আপনারা সবাই শিখে যাবেন। আমরা এখানে আসি, আমরা যারা ভর্তি হতে চাই তারা ভর্তি হতে চাই লিখে একটু কমেন্ট করব, সবাই একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করব। দেখেন এইখানে এটা কিন্তু একটা ভার্ব, এই ভার্বটা দেখে কিন্তু টেন্স চেনা যাচ্ছে, সুতরাং এটার নাম ফাইনাইট ভার্ব, কারণ এটা V1 মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, বোঝা যাচ্ছে। আবার এখানে লিভ মানে লাভ দেওয়া, এটাও একটা ফাইনাইট ভার্ব। তাহলে একাধিক ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা 100% সিম্পল নহে, 100% এটা কি নহে, সিম্পল নহে। এবার দেখেন এখানে কি অ্যান্ড, বাট, অর, সো বা আদারওয়াইজ আছে? নাই। আফটার, বিফোর, এগুলো সবই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সুতরাং এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হবে কমপ্লেক্স। ডু, এই যে একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, টেন্স চেনা যাচ্ছে, প্রেজেন্ট টেন্স। ডাই, এটা একটা ফাইনাইট ভার্ব, এখানে প্রেজেন্ট টেন্স চেনা যাচ্ছে, সুতরাং মাঝখানে আমার একটা ওয়ার আছে, অবশ্যই এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে দেখেন লাস্টে যেটা আছে, এর ভিতরে একটা ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব আছে কয়টা? একটা। তাহলে একটা ফাইনাইট ভার্ব যদি থাকে, আর কি কোনো ফাইনাইট ভার্ব এখানে আছে? এই সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে 3 নাম্বার সেন্টেন্সটা হবে একটা সিম্পল সেন্টেন্স, আর কিছুই আপনার দেখার প্রয়োজন নাই, এটা হবে সিম্পল। এইবার কারা কারা আছেন বুঝতে পারছেন? কারা কারা আছেন বলেন তো? কাদের 3টা হয়েছে, কাদের 2টা হয়েছে, কাদের 1টা হয়েছে, একটু কমেন্ট করে জানান তো।
কমেন্ট করে জানান যে কাদের একটা দুইটা তিনটার ভিতরে কার কেমন হয়েছে। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, এভাবে যদি দিল ইসলাম ভাইয়ের সাথে আপনারা যদি সত্যিকার অর্থে ইংরেজিকে পানি পানি করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ ইউর ইংলিশ fairness, of course I am here to help you, support you, to show the excellent techniques, show the basic, create the most beautiful and most excellent, most comfortable way of learning English. I will try to show what is the appropriate strategies of learning English. সেখানে আমি নিজে থেকে যদি আপনাদেরকে হাতে ধরে ধরে, depending on the slide, if I conduct the class for a long time on a specific topic, for a long time, such as for 2 hours or 3 hours, and if I make it part by part, একদম সিকোয়েন্স ধরে ধরে একটা একটা করে পার্ট করে যদি আপনাদেরকে I will inject, if I make you understand, why not you will be admitted in this platform to remove your fairness. আপনার ইংরেজি ভীতি দূর করতে কেন আপনি এখানে ভর্তি হবেন না? আমার মনে হয় যে ভর্তি না হওয়ার কোনো কারণ থাকতে পারে না। তাহলে যাদের কোনো কারণ থাকতে পারে না, আপনারা সবাই একটু বলেন যে এতক্ষণে ক্লাসটা করলেন, আমাদের আবার পেইড ব্যাচের ক্লাস আছে, আমরা সামনের দিকে আর হয়তো এগোবো না, সুতরাং আপনারা একটু বলেন ক্লাসটা কেমন লাগলো। যদি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানান যে জি স্যার ভালো লেগেছে। ভালো লাগলে একটু আমাকে জানান জি স্যার ভালো লেগেছে। আর ভালো না লাগলেও বলেন যে স্যার ভালো লাগে নাই, আরো একটু এমন হলে ভালো হতো। I will try to conduct the class in the next way according to your opinion, according to your suggestion. I will not rebuke you. আমি আপনাকে কোনো গালি দেব না, বকা দেব না, আপনাকে আমি ফলো করে আপনার কথাটা মাথায় নিয়ে আমি সুন্দরভাবে ক্লাসটাকে আরো সাজাবো। সুতরাং আপনার কমেন্টটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আমাকে একটু কারা আমার কোর্সে ভর্তি হতে চান, কারা আপনারা এই যে অল জব ইংলিশ এই কোর্সটাতে ভর্তি হতে চান, অল জব ইংলিশ এই কোর্সে ভর্তি হতে চান কারা? এখানে শুধু জব না, এখানে আপনার মনে করেন যে অ্যাডমিশন, এখানে এসএসসি বা এইচএসসি অ্যাডমিশন, তারপর মনে করেন নার্সিং, মেডিকেল, তারপরে আপনার মনে করেন যে বিসিএস, ব্যাংক, মনে করেন যে এনটিআরসিএ, আবার ধরে নেন যে প্রাইমারি 10তম থেকে 20তম গ্রেড, 10তম থেকে 20 গ্রেড, তারপরে ধরে নেন যে আপনার যদি বলা হয় ইঞ্জিনিয়ারিং, এরকম যারা আপনাদের ছোট ভাই বোন যেখানে আছে সবাইকে ইনভাইট করে যদি আমার পেজে ভর্তি করে দেন বা এই ক্লাসগুলো করান, প্রত্যেকে উপকৃত হবে, প্রত্যেকে ইংরেজি শিখতে পারবে। আমার মনে হয় যে এখানে কেউই নাই যে এই ক্লাসগুলো করলে এভাবে যদি আমি ইংলিশটাকে একদম বেসিক ধরে সে পারবে না, এমন মনে হয় কেউই নাই। এই টোটাল কোর্সটা আমরা রাখতেছি মাত্র 650 টাকা। আপনারা এই কোর্সে যদি ভর্তি হতে চান, আপনারা এই 650 টাকা কোথায় পাঠাবেন বলেন তো? আরো একটু বলি যে এখানে কি থাকবে। 70 প্লাস ক্লাস, 70 প্লাস এক্সাম, 70 প্লাস ক্লাস থাকবে, 70 প্লাস এক্সাম থাকবে। আবার আপনাদের এই ক্লাসের ভিতরে কি থাকতেছে বলেন তো? ক্লাসের ভিতর থাকতেছে ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, ইংলিশ মেমোরাইজিং পার্ট কিভাবে পড়বেন, আবার থাকতেছে স্পোকেন। আপনার আর জীবনেও ভর্তি হতে হবে না আমাদের ইংরেজি কোর্সে। যদি একবার ভর্তি হন, তাহলে আপনারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, তারা যদি স্পেসিফিকলি ইংরেজি করতে চান, স্পেসিফিকলি ইংরেজিতে যদি আপনাদের ভীতি থাকে বা ইংরেজি সুন্দরভাবে শিখতে চান, তাহলে সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই ব্যাচে মাত্র 650 টাকা দিয়ে ভর্তি হয়ে যান, যেখানে 0131 কত এক নাম্বার আছে না এদের, ওই যে দেখেন এখানে একটা নাম্বার রয়ে গেছে 01310467471, ঠিক আছে? এই যে নাম্বারটা আছে
এই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন, এই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন বা এই নাম্বারে কল দিয়ে আপনারা যোগাযোগ করুন। আরো একটা নাম্বার দেওয়া আছে, দেখেন এখানে সুন্দর করে আপনাদের জন্য আরো একটা নাম্বার দেওয়া আছে 0184099555566। আর আমাদের ইনবক্সে তো আপনি নক করতে পারবেন যে কোনো সময়, ইনবক্স করেন। আপনারা কে কে ভর্তি হতে চান একটু বলে দেন। স্যার আর কিছু ডিসকাউন্ট দেন নতুন বছর উপলক্ষে। ডিসকাউন্ট আর কত দেবো, 650-এর, এরপরে ডিসকাউন্ট যা দিতে হবে সেটা আপনারা আমার সাথে আলোচনা করবেন বা ফোন দিয়ে বলবেন। যদি আপনার সত্যিকার অর্থে কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন, আপনাকে আমরা ভর্তি করে নেব। আপনারা কে কে ভর্তি, যারা পেইড ব্যাচে আছেন তারা পেইড ব্যাচে আছেন ঠিক আছে, কিন্তু স্পেসিফিকলি শুধু ইংলিশ যারা করতে চান, শুধু ইংলিশ যারা করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা আমার এই কোর্সটা করেন, ঠিক আছে। মাত্র আর আপনাদের জন্য আরো ছাড় থাকবে, যারা আপনারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের জন্য আরো ছাড় থাকবে। তারা যত সামান্য টাকা দিয়ে আপনারা এই কোর্সে এনরোল করেন, ইনশাআল্লাহ আপনাদের ভাই বোন, আপনাদের ছোট ভাই বোন যদি কেউ থেকে থাকে, এসএসসি এইচএসসি অ্যাডমিশন, নার্সিং, মেডিকেল বা বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাইমারি 10তম থেকে 20তম গ্রেড, ইঞ্জিনিয়ারিং, যে কোনো লেভেলের যদি বন্ধু বান্ধব ছোট ভাই বোন থেকে থাকে আপনারা আমাদের এই কোর্সে ভর্তি করে দেন। ইনশাআল্লাহ তাদের ইংরেজি ভীতি একদম ক্লিয়ার হয়ে যাবে, ইংরেজি ভীতি টোটালি রিমুভ হয়ে যাবে, রিমুভ থেকে রিমুভাল হয়ে যাবে, একদম সুন্দরভাবে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। ইংরেজি নিয়ে কারো আর কোনো সমস্যা থাকবে না। তো এর মতো অবস্থায় আপনাদেরকে এই নোটিশটা দিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনার যদি 650 টাকায় এইটা করতে না পারেন তাহলে আমি মনে করবো যে আপনি জীবনে হেরে গেছেন, কারণ এভাবে ইংরেজি শিখতে আপনি পারবেন না। আর ফ্রি লাইভে আজকের ক্লাসটা যেভাবে নেওয়া হলো হয়তো প্রতিদিন এরকম ক্লাস নাও হতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। আর আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। আর আসসালামু আলাইকুম, আমরা রাখি তাহলে, হ্যাঁ।